আব্বু, আব্বু, তুমি জানো আমাদের স্কুলে একজন নতুন টিচার আসছে। দেখতে অনেক ভালো, আমাকে অনেকগুলো চকলেট দিচ্ছে, আমাকে অনেক আদর করে। রাইসা, তোমাকে বলেছি না বাইরের কোনো মানুষ তোমাকে কিছু দিলে নিতে না, তারপরেও তুমি ওনার কাছ থেকে কেন নিলে? আব্বু, আমি তো নিতে চাইনি, ম্যাম আমাকে জোর করে দিচ্ছে। আজকের পর থেকে তুমি কখনো ওই টিচারের থেকে কিচ্ছু নেবে না। যদি তোমার টিচার কিছু বলে তাহলে বলবে আব্বু মানা করেছে। কথাটা মনে থাকবে? ঠিক আছে আব্বু, আমি আর কখনো ম্যাম থেকে কিচ্ছু নেব না। ওকে, এখন রুমে গিয়ে পড়তে বসো, আব্বু তোমার রাফি চাচুর সাথে কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। তখন রাফি আমাকে বলল, তুই রাইসার সাথে এভাবে কথা বলছিস কেন? তুই তো জানিস রাইসা এখনো ছোট, তাই এখনো কিছু বুঝতে পারে না। তুই তো জানিস আমার রাইসাকে অন্য কেউ ভালোবাসলে আমি সহ্য করতে পারি না, তাহলে রাইসা আমাকে কম ভালোবাসবে। তোর ধারণা ভুল, সব মেয়েরা চায় মায়ের ভালোবাসা পেতে, কিন্তু রাইসা কখনো কি তার মায়ের ভালোবাসা পেয়েছে? পায়নি, তাই হয়তো টিচারের সাথে কথা বলতে ওর ভালো লাগছে। আমি চাই না রাইসাকে অন্য কেউ ভালোবাসুক। রাইসার বাবাও আমি, মাও আমি, তাকে ঘিরে আমার সব। আমার বাবা মা থেকেও না থাকার মতো, আর আমি ওদের কখনো ক্ষমা করব না। তারা নিজেদের স্বার্থে আলাদা হয়ে গেছে, আমার কথা একটাবার চিন্তা করলো না। দোষ করেছে তারা, আমার কি দোষ ছিল? তারা আমাকে এতিমের মতো রেখে চলে কেন গেল? কথাগুলো বলতে বলতে চোখের পানি পড়ে গেল। তখন রাফি বলল, থাক, কান্না করিস না, এটা তোর কপালে লেখা ছিল। আগের কথা ভুলে গিয়ে সামনে এগিয়ে চল। আমি তো তাদের কথা ভুলে গেছি, হঠাৎ তুই রাইসার বাবা মার কথা বললি, তাই ওদের কথা মনে পড়লো। আচ্ছা, এইসব কথা বাদ দে। আজকে মন্ত্রী বলছে তার সাথে দেখা করতে, আমি বলছি তুই ফ্রি হলে দেখা করে আসবি। ঠিক আছে চল, এখন গিয়ে দেখা করে আসি। এই বলে রাফি আর আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। আসার সময় খালাকে অর্থাৎ কাজের বুয়াকে বলে আসলাম রাইসাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। আমি আর রাফি আমার নিজের গাড়িতে উঠলাম। আমাদের গাড়ির সামনে এবং পেছনে 4টা গাড়ি আছে, সবগুলো আমার লোক। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বাসায় চলে আসলাম। আমাকে দেখে মন্ত্রীর সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি গেট খুলে দিল। বাসার ভেতরে ঢুকে গাড়ি থেকে নেমে মন্ত্রীর বাসার দরজায় দাঁড়ালাম। রাফি কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। আমাকে আর রাফিকে দেখে বলল, আরে রাসেল, রাফি, তোমরা আসো, ভিতরে আসো। তা হঠাৎ আমার বাসায় কি মনে করে? আসলে আন্টি, আঙ্কেল আমাকে দেখা করতে বলেছে, তাই আসলাম আর কি। আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো ওয়াশরুমে আছে, তোমরা ছোপায় বসো, আমি তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। থাক আন্টি, লাগবে না। আঙ্কেল কী জন্য ডেকেছে কথাগুলো শুনে চলে যাব, আপনাকে কষ্ট করতে হবে না। তুমি একটু বেশি কথা বলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে। এই বলে আন্টি চলে গেল। আসলে আন্টি অনেক ভালো একজন মানুষ, কিন্তু মন্ত্রী এতটা ভালো না। এই কারণে আন্টির সাথে ভালোভাবে কথা বলি, আর আন্টি আমার জীবনের কাহিনী সব জানেন। কিছুক্ষণ পর দেখে মন্ত্রী সাহেব ওপর থেকে নিচে নেমে আসলো। আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি কখন আসলে? আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? আমার কোনো অসুবিধা হয়নি। কেন ডেকেছেন আগে সেটা বলুন। আমার হাতে সময় একদম নেই, একটা কাজে যেতে হবে। তুমি তো জানো সামনে নির্বাচন আসছে, গেছেবার তো তোমার কারণে মন্ত্রী হয়েছি। আমি চাই এইবারও যেন কেউ মন্ত্রী হতে না পারে, এইবার আমি থাকতে চাই। কথা ঘুরিয়ে পেছিয়ে না বলে সোজাসুজি বলেন আমাকে কি করতে হবে। আমি চাই আমার বিপক্ষের প্রার্থী যেন এবার নির্বাচন করতে না পারে, তাকে তুমি বসিয়ে দেবে। তোমার যত টাকা লাগে আমি দেব। সেটা ঠিক আছে, কিন্তু টাকার অ্যামাউন্ট এবার বেশি লাগবে। 1 কোটি টাকা লাগবে। যদি দিতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি আছি। তুমি এখন অ্যাডভান্স 50 লাখ নিয়ে যাও, কাজ শেষ হলে বাকি টাকা পেয়ে যাবে। আপনি ভালো করেই জানেন আমি কাজের আগে সব টাকা না নিয়ে কাজ করি না। সো আগে সব টাকা পরিশোধ করতে হবে, তারপর আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে সালাম, রাসেলকে 1 কোটি টাকা দিয়ে দাও। ম্যানেজার ঠিক আছে বলে ভেতরে গিয়ে 1 কোটি টাকার একটা সুটকেস নিয়ে আসলো। মন্ত্রী আমার হাতে টাকা দিয়ে বলল, এই নাও, এখানে পুরো 1 কোটি টাকা আছে, আমার কাজটা যেন হয়ে যায়। আজ পর্যন্ত এই রাসেল কোনো কাজে ব্যর্থ হয়নি। আপনার কাজ মনে করেন হয়ে গেছে, আমরা এখন আসি। হঠাৎ আন্টি আমাদের সামনে এসে বলল, খাওয়া দাওয়া না করে কোথাও যাওয়া হচ্ছে না, খাবার খেয়ে
তারপর বাসায় যাবে। আমি সব কিছু রেডি করেছি, তোমরা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসো। কি আর করার, আন্টির কথা আর ফেলতে পারলাম না। আমি আর রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তাদের সাথে খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলাম। তারপর আমি আমার আস্তানায় গেলাম। আস্তানায় গিয়ে দেখি আমার লোক নয়নকে চেয়ারে বেঁধে রাখছে। নয়ন আমাকে দেখে বলল, তুই আমাকে ধরে এনেছিস কেন? যদি আমার ভাই জানতে পারে তুই আমাকে ধরে আনছিস, তাহলে তোকে দুনিয়া থেকে আর বাঁচিয়ে রাখবে না। তুই ভালো করেই জানিস আমার কাজে কেউ বাধা দিলে আমি তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখি না। তাহলে কেন আমার কাজে বাধা দিলি? তোর লোক আমার ভাইয়ের এরিয়া থেকে চাঁদা তুলতে গেছে, তাই ওদের বাধা দিছি। আমরা কি কখনো তোর এরিয়া থেকে কখনো চাঁদা তুলে এনেছি? তাহলে তুই কেন আমাদের এরিয়া থেকে চাঁদা তুলতে গেলি? হ্যাঁ, শোন ভালো করে, আমি রাসেল সব জায়গা থেকে চাঁদা তুলব। তোর ভাই রকি আমার কিচ্ছু করতে পারবে না। তুই আবার আমার লোকের গায়ে হাত তুলছিস। আজকে তোকে মেরে তোর ভাইয়ের কাছে পাঠাই দেবো। দেখি তোর ভাইরা আমার কি বালটা ফেলাইতে পারে। তুই একটা ভীতু। তোর যদি সাহস থাকে আমার ভাইয়ের সামনে থেকে আমাকে মেরে দেখা, তাহলে বুঝবো তোর অনেক সাহস। তোকে আমরা মাফিয়া কিং জানবো। ঠিক আছে, তাহলে আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কাল বিকালে তোর ভাইয়ের রাস্তায় গিয়ে তোকে মারবো। এই ওরে ছেড়ে দে। আমার কথা শুনে রাফি বলল, আরে ওকে আমি মারবো না। এইসব ছোটোখাটো পাতি নেতাকে মেহেদি মারবে? মেহেদি একাই ওদের জন্য যথেষ্ট। সেটা সময় হলেই দেখতে পাবি। ভাই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি, তা না হলে তোকে আমার লোক মারতে মারতে বাইর করবে। এমনি কালকে তোর দুনিয়ায় শেষ দিন। আমার কথা শুনে নয়ন দৌড় দিয়ে আস্তানা থেকে বেরিয়ে গেল। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে বললাম, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? ওকে খাবার খেয়েছে? আমার কথা কিছু বলেছে? হালকা খাবার খেয়েছে, তোমার কথা জিজ্ঞেস করেছে। আমি বলছি তোমার আব্বু একটু কাজে বাহিরে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আব্বু কিছুক্ষণ পর চলে আসবে। তারপর অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিছি। ও ঠিক আছে, আমি রুমে গেলাম। খাবার খাবো না, মন্ত্রীর বাসা থেকে খেয়ে আসছি। তুমি খাবার খেয়েছো? তুমি তো জানো তুমি না আসা পর্যন্ত আমি খাবার খাই না। খালা, তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না। খালি খালি আমার জন্য না খেয়ে বসে থাকো কেন? আমার কোনো ছেলে মেয়ে নেই, তোমাকে আমি নিজের ছেলের মতো দেখি, তাই তোমাকে ছাড়া খাবার খেতে পারি না। তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে ঠাঁই দিয়েছো, তোমাকে ছাড়া খাবার খাবো কেমন করে? খালা, আপনি আমার কেউ না, তারপরেও আপনি আমাকে নিজের ছেলের মতো দেখেন। তাহলে আমার আপন বাবা মা আমার সাথে এরকম কেন করলো সেটা কি তুমি বলতে পারবে খালা? থাক বাবা, হয়তো তোমার কপালে লেখা ছিল। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি খাবার খেয়ে রুমে যাব। আমি ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রাইসা কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার চেহারার দিকে তাকালে কেমন যেন খারাপ লাগে। ওর বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে মেয়েটা বাবা মা ছাড়া হতো না। আমারই ভুল ছিল রাইসার সাথে এভাবে কথা বলা। সব মেয়েরা চায় তার বাবা মা তাকে আদর করুক, কোলে বসিয়ে খাবার খাইয়ে দিবে, কপালে চুমু দিয়ে স্কুলে পাঠাবে। তাহলে রাইসার ব্যাপারে আপনাদের সংক্ষিপ্তভাবে ঘটনা খুলে বলি। আমি একদিন একটা কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে দেখি একটা মেয়ে বসে কান্না করছে। তখন আমি গাড়ি থামিয়ে ওর কাছে গেলাম। তখন আমি ওকে বললাম, কি হয়েছে মামুনি, তুমি এত রাতে এখানে বসে বসে কাঁদছো কেন? তোমার আব্বু আম্মু কোথায়? মেয়েটা আমার দিকে তাকিয়ে আরো জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, ওরা আমার আব্বুকে মেরে ফেলেছে। ওই জঙ্গলে আমার আব্বু আম্মু পড়ে আছে। আপনি আমার আব্বু আম্মুকে বাঁচান, আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমি মেয়েটার কথা শুনে জঙ্গলের ভেতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি মেয়েটা ঠিক কথা বলছে। দুজন ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। আমি তাদের নাকের ডগায় হাত দিয়ে দেখি তারা আর বেঁচে নেই। তারপর রাফি এবং আমার কিছু লোককে ফোন দিয়ে আসতে বললাম। তারা 10 মিনিটের মধ্যে চলে এসেছে। পরে রাইসার আব্বু আম্মুকে একটা কবরস্থানের সামনে একটা হুজুরকে খবর দিয়ে এনে তাদের জানাজা দিয়ে দাফন করলাম। তারপর আমি রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা ঠিক হতে প্রায় 3 মাস সময় লেগে গেছে। আমি সবসময় রাইসার পাশে ছিলাম। তাকে বলছি এখন আমি তার সব। আজকে থেকে আমি তার বাবা মা। এরপর একটা কেজি স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমার লোক তাকে প্রতিদিন নিয়ে যায় এবং নিয়ে আসে। এই ছিল রাইসার কাহিনী। এবার বর্তমানে ফেরা যাক। এখনো পরিচয়টাই দেওয়া হয়নি।
অনেক কথা বলে ফেলেছি, শুধুমাত্র আমার নামটাই জেনে রাখুন, আমি রাসেল। সবাই মাফিয়া জগতের কিং মনে করেই চেনে, আর কিছু জানা লাগবে না। গল্পের সাথেই থাকুন, সব জানতে পারবেন। আমি আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রাইসার কপালে একটা চুমু দিলাম, তার রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে রাইসা আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি হয়েছে মামুনি, এত সকাল সকাল ডাকছো কেন? আব্বু তো আর একটু ঘুমাবো। আব্বু, আজকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো। অনেক দিন হয়েছে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো না। মামুনি, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আরেকদিন তোমাকে নিয়ে যাব। আজকে তুমি ওদের সাথে যাও। না, আজকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে। আমি তোমার লোকের সাথে যাব না। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি স্কুলেই যাব না। কি আর করার, রাইসার জোড়াজুড়িতে শোয়া থাকে। রাইসার জোড়াজুড়িতে শোয়া থেকে উঠে রাইসাকে বললাম, ঠিক আছে মামুনি, তুমি রেডি হয়ে গিয়ে নিচে নাস্তা টেবিল আব্বুর জন্য অপেক্ষা করো, আব্বু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু, তুমি আমার বেস্ট আব্বু। উম্মুয়া। রাইসা আমার কপালে একটা চুমু দিয়ে রেডি হতে লাগলো। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। রাইসা রেডি হয়ে নিচে চলে গেল। আমি একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। চোখে এখনো অনেক ঘুম, রাতে দেরি করে ঘুমিয়েছি। আমি নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলাম। রাইসাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে লাগলাম, সাথে আমিও খাচ্ছি। বাপ মেয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়েছি। গাড়ি নিয়ে রাইসার স্কুলে যেতে লাগলাম। রাইসা প্রথম শ্রেণীতে পড়ে। আমার সামনে পেছে আমার লোক গাড়ি নিয়ে আসছে। কিছুক্ষণ পর রাইসার স্কুলের সামনে চলে আসলাম। রাইসা গাড়ির থেকে নামার পর হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে আসলো। আমি মেয়েটাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। ও এখানে কেমন করে? ওর তো বাসা দিনাজপুরে, তার মানে এখানে শিক্ষকতা করতে আসছে। কিন্তু ওদের তো কোনো কিছুর কমতি নেই, তাহলে এখানে কেন আসলো? আগের থেকে অনেক সুন্দর লাগছে তাকে। হঠাৎ রাইসার ডাকে ধ্যান ভাঙলো। রাইসা বলল, আব্বু, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে সেই কখন থেকে ডাকছি। উনি হচ্ছেন আমাদের নতুন টিচার। তোমাকে ওনার কথা গতকাল বলেছি না? রাইসার কথা শুনে পায়েল বলল, কেমন আছো রাসেল? তোমায় অনেক বছর পর দেখছি। তোমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। পায়েলের কথা শুনে আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা বড়লোক বাবার একমাত্র মেয়ে হঠাৎ কেজি স্কুলে চাকরি করতে আসলেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই। পায়েল আমার কথা শুনে বলল, আসলে আমি এখানে চাকরি করতে আসিনি। আমার এক বান্ধবী এই স্কুলে জব করে, তার মা অনেক অসুস্থ, তাই ওর হয়ে আমি এখানে আসি। সীমার আম্মু ভালো হয়ে গেলেই আমি আবার বাসায় ফিরে যাব। তা তুমি এখন কি করো? তোমার স্ত্রী কেমন আছে? আমার কাজ হচ্ছে খারাপ মানুষের ক্ষতি করা। তুমি হয়তো বাংলাদেশের একজন মাফিয়ার নাম শুনেছ। সে মাফিয়া হচ্ছে আমি, রাসেল। আর আমার সাথে যাদের দেখছো ওরা সবাই আমার লোক। তুমি তো এরকম কখনো ছিলে না, হঠাৎ তুমি এই পথে কেন গেলে? তুমি তো অনেক ভালো একজন ছেলে ছিলে, সবাই তোমার অনেক সুনাম করতো। সে অনেক কাহিনী, তাই আমি কাউকে বলতে চাই না। আর তুমি বলছো না আমার স্ত্রী কেমন আছে? আমি এখন বিয়ে করিনি, আর করার কোনো ইচ্ছাও নেই। তা এখন কি তোমার সেই অহংকার আছে? সবার সাথে কি বাবার ক্ষমতা দেখাও? আমি এখন আর বাবার ক্ষমতা দেখাই না। আমি আগে থেকে ভালো হয়ে গিয়েছি, আমার নিজের ভুলগুলো বুঝতে পেরেছি আমি। আচ্ছা, রাইসা তাহলে কোথা থেকে আসলো? আর ও তোমার বাবা বলে কেন ডাকে? আসলে রাইসার আব্বা আমাকে কারা যেন মেরে ফেলেছে। তারপর আমি তাকে সবকিছু খুলে বলি। এরপর রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা আমাকে বাবা বলে ডাকে। আমি রাইসাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তুমি যেই কাজ করছো সেই কাজে বেঁচে থাকার গ্যারান্টি নেই। তোমাকে যদি সন্ত্রাসীরা মেরে ফেলে তাহলে তো রাইসা পুরো একা হয়ে যাবে। তুমি এই কাজটা ছেড়ে দাও প্লিজ। তোমাকে আমি বলি নাই আমাকে জ্ঞান দিতে। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তুমি রাইসাকে নিয়ে ভেতরে যাও, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। আমি কাজটা শেষ করে রাইসাকে নিয়ে যাব। এ কথা বলে আমার লোকগুলোকে নিয়ে নিজের কাজে যেতে লাগলাম। মোবাইল বের করে মেহেদিকে ফোন দিলাম। মেহেদি ফোন রিসিভ করার পর বলল, কি রে, কি অবস্থা তোর? হঠাৎ ফোন দিলে যে, কোনো কাজ আছে নাকি? আমি ভালো আছি। তোকে যে কারণে ফোন দিছি, সবাইকে ট্রেনিং দেওয়া কি হয়ে গেছে? সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচ থেকে উঠতে পারি। যে ট্রেনিং দিছে সবাইকে ওদের একজনের সাথে 5-6টা কিছু
শুনে খুশি হলাম। এখন তাদের নিয়ে উপরে উঠায়। রনির আস্তানে গিয়ে নয়নকে তার সামনে মেরে আসবি। যদি মারতে পারিস তাহলে আমাকে মাফিয়া বলে জানবি। আরে ওদের মতো টোকাই মাস্তানকে মারতে আমার লোকগুলোই যথেষ্ট। তুই কোনো চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তা কোন সময় যেতে হবে, আর এখন তুই কোথায়? যদি মারতে পারিস আমাকে মাফিয়া কিং বলে জানবে। তুই ওদেরকে নিয়ে বিকাল 5টায় রনির আস্তানায় যাবি, আর আমি এখন রাফি এবং কিছু লোক নিয়ে মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় যাচ্ছি। ওকে বসিয়ে দিতে হবে। এ কাজের জন্য মন্ত্রী 1 কোটি টাকা দিয়েছে। ঠিক আছে, তুই তাহলে ওই কাজ শেষ করে আয়। আমি সবাইকে রেডি করছি। নয়নকে মেরে তোর কাছে ফোন দিয়ে জানিয়ে দেব। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় চলে আসলাম। সিকিউরিটি গার্ড আমাদের আটকালে রাফি ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। সিকিউরিটি গার্ড আর কোনো কথা বলে নাই, গালে হাত দিয়ে চুপ হয়ে গেছে। আমরা সবাই বিপক্ষ প্রার্থীর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন মায়ের বয়সী লোক এসে দরজা খুলে দিল। দেখে মনে হচ্ছে বিপক্ষ প্রার্থীর স্ত্রী। আমাকে রাফিকে দেখে বলল, তোমরা কারা? আমার বাসায় কি? রাফির কথা শুনে মহিলা আমাদের ভেতরে গিয়ে বসতে বলল। তারপর মহিলা ভেতরে চলে গেল। আমি আর রাফি ভেতরে ঢুকে চারপাশ তাকিয়ে দেখতে লাগলাম। মনে মনে বললাম, হ্যাঁ রে, সবকিছু অবৈধ টাকায় করা। কিছুক্ষণ পর বিপক্ষ প্রার্থী আমাদের সামনে আসলো। আমাকে দেখে চিনে ফেলেছে। তখন আমাকে বলল, আরে রাছেল, তুমি আমার বাসায় কেন? আমার লোকেরা কি তোমার কোনো ক্ষতি করেছে? তুমি শুধু একবার বলো, আমি তোমার সামনে ওদের কঠিন শাস্তি দিব। আরে আমার কেউ কিচ্ছু করে নাই, আর কারো সাহসও নাই। আমি যেটা বলার জন্য এসেছি। শুনেছি আপনি নাকি এবার মন্ত্রী নির্বাচন করবেন। তুমি ঠিকই শুনেছ। আমি ওই ছবিগুলোকে এবার হারিয়ে ছাড়ব। দেশের মানুষ আমার পক্ষে আছে। এবার আমার মন্ত্রী নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তাই নাকি? তাহলে আমি বসে বসে ললিপপ খাবো? আপনাকে বসানোর জন্য 1 কোটি টাকা পেয়েছি। এখন চাই আপনি বসে পড়ুন। তা না হলে আমি কি করতে পারি তা আপনি ভালো করেই জানেন। আমি কখনো এবার বসবো না। এবার আমি নির্বাচন করবই। তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি জানো না, আমার হাত বড় বড় মাফিয়াদের সাথে আছে। আপনি মনে হয় জানেন না আপনার কোথায় কি আছে। আমি সব কিছু জানি। আপনার ঢাকায় 6টা বাড়ি আছে, সব অবৈধ টাকায় করা। গুলশানের ভেতরে 5টা মদের গোডাউন আছে, 3টা আবাসিক হোটেল আছে। এখানে মেয়েদের দিয়ে ব্যবসা করান, আরও অনেক কিছু আছে। সেগুলোর কথা নাই বললাম। আমি যদি এগুলো দেশের মানুষকে দেখাই এবং ধ্বংস করে দেই, তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন বলুন? আমি যদি সরকারের কাছে সব বলে দিই, তাহলে আপনি কোথায় যাবেন? প্লিজ রাসেল, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার কথায় রাজি আছি। আমি মন্ত্রী নির্বাচন করব না, তারপরেও তুমি আমার ক্ষতি করো না। কথাটা যেন মনে থাকে। তা না হলে আমি কি করতে পারি আপনি ভালো করেই জানেন। আমি যেন আপনার বাসায় আর না আসতে হয়। আবার যদি আসি তাহলে আপনি দুনিয়াতেই বেঁচে থাকবেন না। এই বলে বিপক্ষ প্রার্থীর বাসা থেকে সবাই বেরিয়ে আসলাম। বিপক্ষ প্রার্থীর বাসা থেকে বেরিয়ে সোজা স্কুলের সামনে চলে গেলাম। গেটের সামনে গিয়ে দেখি রাইসা আর পায়েল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাইসা দৌড় দিয়ে আমার সামনে আসলো। কি ব্যাপার মামুনি, আজকে তোমার পড়ালেখা কেমন হয়েছে? কোনো শিক্ষক তোমার গায়ে কি হাত তুলেছে? রাইসার কথা শুনে পায়েল আমার সামনে এসে বলল, আসলে রাসেল, এখানে আমাকে কি একটা বাসা নিয়ে দিতে পারবে? সীমার বাসায় থাকতে আমার না ভালো লাগছে না। তাদের 2টা রুম, একটা ওর আব্বু আম্মু ঘুমায়, আর একটা সীমা আর ওর ভাই ঘুমায়। তার উপর আবার আমি। তাই বলছি, আমার একটা বাসা খুঁজে দাও না প্লিজ। পায়েলের কথা শুনে রাইসা আমাকে বলল। রাইসার কথা শুনে আমি আর মানা করতে পারলাম না। তাই আমি পায়েলকে বললাম, তুমি আমার বাসায় থাকতে পারো, তবে আমার কোনো কিছুতে কথা বলতে পারবে না। আমি কখন কি করি, কোথায় যাই, অনেক রাতে বাসায় ফিরি কেন, এসব কথা আমাকে বলতে পারবে না। শুধু রাইসার কথা ভেবে তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমার কোনো কিছুতেই কথা বলবো না। শুধু কিছুদিনের জন্য সীমার আম্মু সুস্থ হলেই আমি বাসায় ফিরে যাব। ঠিক আছে বলে পায়েলকে গাড়িতে উঠতে বললাম। রাইসাকে মাঝখানে বসলাম। আমি আর পায়েল রাইসার 2 পাশে বসলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। গাড়িতে কেউ কোনো কথা বললাম না। গাড়ি থেকে নেমে আমি পায়েল এবং রাইসা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। আমাদের সাথে পায়েলকে দেখে খালা বলল, আসলে খালা, ও হচ্ছে পায়েল। আমরা দুজনে একসাথে দিনাজপুরে পড়েছি। এখানে একটা বান্ধবীর বাসায় এসেছে। তারপর সব তাকে খুলে বললাম।
ঠিক আছে খালা, তুমি পায়েলকে একটা রুম দেখিয়ে দাও, আমি আমার রুমে গেলাম। আমি এখন একটু রেস্ট নেব, কোনো কিছু দরকার হলে রাফি অথবা বাইরের লোককে বলবে, তারা এনে দিবে। ওকে খালা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। আর পায়েল, তুমি ওপরেই ডান পাশের রুমে চলে যাও, রুমে সব কিছু আছে। পায়েল ঠিক আছে বলে ওপরে চলে গেল। আমিও আর কোনো কথা না বলে রাইসাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলাম। বাপ মেয়ে দুজনে একসাথে ফ্রেশ হয়ে গোসল করে রাইসাকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি একটা জামা গায়ে দিয়ে দেন দুজনে নিচে চলে আসলাম। আমি খালা এবং রাইসা চেয়ার টেনে বসলাম, তারপর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সিঁড়ির উপর চোখ পড়তেই আমি চমকে উঠলাম। দেখি পায়েল একটা নীল রঙের জামা গায়ে দিয়ে নিচে নামছে, দেখতে অনেক কিউট লাগছে। আরে আমি কি বলছি, আমার জীবনে সব ভালোবাসা হয় না। পায়েল নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলো, তারপর খালা খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎ দেখি রাফি এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বলে বসাতে হবে নাকি তোর লজ্জা করছে আমাদের সাথে বসতে? আর একটা কথা বলবি তোর মাথা একদম ফাটাই ফেলবো, তাড়াতাড়ি চেয়ার টেনে বস। রাফি আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসলো, খালাও আমাদের সাথে বসে পড়লো। সবাই মিলে খাবার খাচ্ছি। আমি রাইসাকে খাইয়ে দিতে লাগলাম, নিজেও খেতে লাগলাম। হঠাৎ রাইসা বলে উঠলো, সরি রাইসা, আমি মনে করেছি তুমি তোমার আব্বুর হাতে ছাড়া অন্য কারো হাতে খাবার খাও না, তাই তোমাকে বলিনি। তুমি হাঁ করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। পায়েলের কথা মতো রাইসা হাঁ করলো। তারপর পায়েল রাইসাকে খাবার খাইয়ে দিতে লাগলো। আমি মনে মনে বলছি, রাইসা এই 2 দিনেই পায়েলকে কত আপন করে নিয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। সারাদিন কাজের মধ্যে থাকি, রাইসাকে ঠিকভাবে সময় দিতে পারি না। রাইসা কি সুন্দর পায়েলের সাথে থাকছে, ওর হাতে খাবার খাচ্ছে। আমার খাওয়া শেষ হলে আমি রুমে চলে আসি, তারপর বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি, আরে সন্ধ্যা হয়ে গেছে। তারপর মোবাইল হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করার পর মেহেদি বলল, শুনে খুব খুশি হলাম। রনি হয়তো আমাকে ছোটখাটো মাস্তান মনে করছে, আমার পাওয়ার সম্বন্ধে তার কোনো আইডিয়াই নাই। ও সিংহের গুহায় পা দিয়েছে। না, তোরা উপরে থাকার দরকার নাই, নিচে চলে যা, দরকার হলে আমি তোকে জানাবো। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দুজনে নিচে পড়ে গেলাম। যার সাথে ধাক্কা খেলাম সে আর কেউ নয়, পায়েল। পায়েলের ঠোঁটের সামনে আমার ঠোঁট। পায়েল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, দুজনের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে সংস্পর্শে আসতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি উঠে গেলাম। আমি এক হাত বাড়িয়ে পায়েলকে উঠালাম। তখন পায়েল বলল, সরি, আমি তোমায় দেখতে পাইনি, তুমি এখনো ঘুমিয়ে আছো, তাই তোমায় ডাকতে ঢুকেছিলাম রুমে, হঠাৎ তুমিও রুম থেকে বেরিয়ে আসলে। সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। রাইসা কোথায়? রাইসা আমার রুমে পড়তে বসেছে, তাকে পড়া দেখিয়ে তোমায় ডাকতে আসলাম আমি। ঠিক আছে, আমি বাইরে গেলাম, ফিরতে রাত হতে পারে। তুমি রাইসাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিও। যদি কিছু মনে না করো একটা কথা বলি, আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, আসার সময় আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসো। তোমার টাকা লাগবে না, আমার কাছে কি নাই নাকি? আমি বসে বসে খেলেও আমার টাকা ফুরাবে না। পায়েল আর কোনো কথা বলো না। আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর রাফি আমার সাথে আসলো, আর আমার লোক সব সময় আমার সাথে থাকে। তার একটা কাজে গেলাম, কাজটা শেষ করে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। আসার সময় পায়েলের কথা মতো এক কার্টুন ক্যাডবেরি নিয়ে আসলাম। বাসায় আসার পর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি পায়েলকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো কেন? রাইসা কি ঘুমিয়ে গেছে? তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি তোমার জন্য ওয়েট করছিলাম, খালা এতক্ষণ ছিল, আমিও ওনাকে রুমে পাঠিয়ে দিয়েছি। তো তুমি এত রাতে জেগে আছো কেন? তোমাকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছি না আমার আসতে রাত হবে? ওটা কোনো ব্যাপার না, আর আমার ঘুমও আসছিল না, তাই ক্যাডবেরি কোথায় আমার? হ্যাঁ, এই যে তোমার ক্যাডবেরি, এক কার্টুনে এসেছে, রাইসা আর তুমি খাবে। এই বলে কার্টুনটা পায়েলের হাতে দিয়ে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। এবার চলুন পায়েলের ব্যাপারটা খুলে বলি সংক্ষিপ্তভাবে। দিনাজপুর হচ্ছে আমার নানা বাড়ি। নানার বাড়িটা দিনাজপুরের টাউনেই ছিল। আমি ওখান থেকে পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত।
পায়েলও আমার সাথেই পড়তো। পায়েল ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। তার অনেক অহংকার ছিল, কিন্তু আমার কোনো অহংকার ছিল না। পায়েল আমার গায়ে 2-3 বার হাতও তুলেছে, তবে আমি সাথে সাথে তাকে পাল্টা আঘাত করেছি। পায়েল স্কুলের সকল ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করত, বাবার ক্ষমতা দেখিয়ে চলত। এভাবে হাই স্কুল জীবন শেষ করি। তারপর আব্বু আম্মু আমাকে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় আসার পর এখানে একটা কলেজে ভর্তি হই। খুব সুন্দরভাবে চলছিল আমাদের সংসার। দেখতে দেখতে আমি ইন্টার পাস করি। এরপর হঠাৎ একটা ঝড় এসে সব কিছু এলোমেলো করে দেয়। একদিন আব্বু আম্মুর সাথে কিছু কথা নিয়ে কাটাকাটি হয়। আব্বু আম্মুর গায়ে হাত তোলে। আম্মু রাতে 2 দিন পর কাউকে কিছু না বলে কানাডা চলে যায়। এর কিছুদিন পর আব্বু আর একটা বিয়ে করে, নতুন বউকে নিয়ে আমেরিকা চলে যায়। তারা আমার কথা একটা বারও চিন্তা করলো না, তারা নিজের স্বার্থটাই বুঝলো। এরপর থেকে আব্বু আম্মুর উপর রাগ এবং ঘৃণা জন্ম নেয়। এরপর আমি খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করে দিই। আস্তে আস্তে আমি হয়ে যাই একজন মাফিয়া সদস্য, তারপর ধীরে ধীরে এই জগতের একজন কন্ট্রোলার। তবে আমি ভালো মানুষের কোনো ক্ষতি করি না, খারাপ মানুষের ক্ষতি করি। বাংলাদেশের বড় বড় নেতার সাথে আমার পরিচয় হয়, কার কোথায় কি আছে, কে কি করে, সব কিছু আমার জানা আছে। যদি আব্বু আম্মুর সাথে থাকতো আমার, তাহলে কখনো আমি এই পথ বেছে নিতাম না। তাদের কারণে আমি আজ খারাপ হয়েছি। এখন হয়তো আপনারা বলবেন আমি টাকার বিনিময়ে কাজ করি কেন, এই টাকা দিয়ে আমি কি করি? এই টাকা দিয়ে আমি ভালো কাজ করি, তবে কি কাজ করি সেটা একটু সামনে গেলেই জানা যাবে। দেখতে দেখতে 15-20 দিন চলে গেল। আমি কেমন যেন পায়েলের প্রতি দুর্বল হয়ে পড়ছি। রাইসা এখন পায়েলকে ছাড়া কিছুই বুঝে না। পায়েল রাইসাকে নিজের মেয়ের মতো আদর যত্ন করে। এখন আমি বেশি রাত করে বাসায় ফিরি না, কারণ পায়েল সব সময় আমার জন্য রাত জেগে অপেক্ষা করে। তাকে বললেও শোনে না, তাই রাতে তাড়াতাড়ি বাসায় ফিরে আসি। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছি। পায়েল নিজ হাতে রাইসাকে নাস্তা খাইয়ে দিচ্ছে। রাইসা আমাকে বলল, আপু আজকে তো শুক্রবার, চলো না আজকে আমাকে আর ম্যামকে বাইরে ঘোরাতে নিয়ে যাবে। ঠিক আছে মামনি, তুমি আর তোমার ম্যাম নাস্তা করে রেডি থেকো, তোমাদের আজকে কয়টা জায়গায় নিয়ে যাব। তুই যদি আজকে ঘুরতে যাস তাহলে ওই কাজটা করবি না, আমরা কিন্তু 20 লাখ টাকা নিয়ে নিছি। সেটা কালকে করব। আজকে আমার রাইসা মামুনকে নিয়ে ঘুরতে যাব। সারাদিন বাসায় থাকে, কোথাও নিয়ে যেতে পারি না কাজের জন্য। তো আজকে সবাইকে বলে দেই আজকে সবার ছুটি। রাফি ঠিক আছে বলে নাস্তা খেতে লাগলো। আমি নাস্তা করে রুমে চলে আসলাম। তারপর একটা কোট গায়ে দিলাম। কোট গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে নিচে এসে রাইসা আর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ রাফি আমার সামনে এসে বলল, রাসেল কিছুক্ষণ আগে আমাদের লোক ফোন দিয়ে বলেছে রনি নাকি তোকে মারার জন্য রকির সাথে হাত মিলিয়েছে। তুই ওদের নিয়ে একা একা বের হওয়া ঠিক হবে না, যদি পথে তোর উপর আক্রমণ করে। ঠিক বলেছিস, তুই আমাদের সব লোককে বলে দেয় আজকে যেন ছুটি না কাটায়। সেটা তুই বলার আগেই সবাইকে আমি বলে দিচ্ছি, সবাই বাইরে গাড়ি নিয়ে তোদের জন্য অপেক্ষা করছে। খুব ভালো করছিস, তাহলে তুইও রেডি হয়ে নে, আমার সাথে আমার জিনিসগুলো নিয়ে নিবি। এই বলে রাফি চলে গেল। হঠাৎ সিঁড়ির ওপর চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম। আজকে পায়েলকে অনেক সুন্দর লাগছে, নীল রঙের একটা শাড়ি পরেছে। তাহলে সেই বড় লোকের মেয়ে এখন শাড়িও পরতে পারে। পায়েলকে দেখে ইচ্ছে করছে একটা বার জড়িয়ে ধরি, কিন্তু আমি ওকে কোন অধিকারে জড়িয়ে ধরবো? সে তো আমার ভালোবাসার মানুষ না, আমার বউ না, তাহলে কেন আমি তাকে জড়িয়ে ধরবো? হঠাৎ রাইসার ধাক্কায় ধ্যান ভাঙলো। তখন রাইসা বলল, আপু দেখো তো আমাকে এবং ম্যামকে কেমন লাগছে, ম্যাম আমাকে সাজিয়ে দিছে। অনেক সুন্দর লাগছে মামুনি, এখন চলো আমরা বেরিয়ে পড়ি। পায়েলের হঠাৎ মুখটা কেমন যেন হয়ে গেল। পায়েল মনে করছে আমি তাকে বলবো শাড়িতে তো আমাকে অনেক সুন্দর লাগছে, তার রূপের প্রশংসা করব। আমরা বাসা থেকে বেরিয়ে আমার গাড়িতে উঠলাম। আজকে আমি নিজে গাড়ি চালাবো। পায়েল আর রাইসা আমার সাথে সামনের সিটে বসলো। রাফি সহ আমাদের সাথে মোট 10 গাড়ি আসছে। প্রথমে একটা হাসপাতালের সামনে গেলাম, তারপর পায়েল এবং রাইসাকে গাড়ি থেকে নামতে বললাম। রাইসার পায়েল গাড়ি থেকে নামার পর সিকিউরিটি গার্ড আমাকে দেখে সালাম দিল। সবাইকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকলাম। হাসপাতালের ভেতরে ঢুকে ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল আর বলল, স্যার আপনি আসবেন? আমাকে একটাবার বলতেন, আমি নিজে আপনার বাসায় চলে আসতাম। আমি এখানে আসছি হাসপাতালটা দেখার জন্য, কোনো অসুবিধা হচ্ছে না তো? রোগীদের খেয়াল ঠিক মতো রাখেন তো? আমরা সবাই রোগীদের খেয়াল রাখছি, তাদের সবসময় যত্ন করি।
তাদের কোনো কিছুর কমতি রাখছি না। আপনি রুগীদের সাথে কথা বললে বুঝতে পারবেন। আমি আপনার কথা বিশ্বাস করি বলে আপনাকে ম্যানেজারের দায়িত্ব দিয়েছি। আমার আর দেখা লাগবে না। রাফি, ম্যানেজারকে 50 লাখ দিয়ে দাও। এ বলে রাইসা আর পায়েলকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসলাম। তারপর গাড়িতে উঠে একটা এতিমখানার সামনে গেলাম। আসার সময় ওদের জন্য কিছু জামা কাপড় এবং খাবার নিয়ে আসলাম। সবাইকে জামা কাপড় দিলাম আর সবার সাথে বসে খাবার খেলাম। তারপর সবার থেকে বিদায় নিয়ে একটা বৃদ্ধাশ্রমে চলে আসলাম। পায়েল কোনো কথা বলছে না, শুধু দেখে যাচ্ছে আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। বৃদ্ধাশ্রমের সামনে গাড়ি থামিয়ে সবাই ভেতরে ঢুকলাম। আমাকে দেখে সবাই এসে জড়িয়ে ধরল। আসার সময় মহিলাদের জন্য একটা করে শাড়ি এবং পুরুষদের জন্য লুঙ্গি পাঞ্জাবি নিয়ে আসলাম। তাদের সবাইকে সবটা বুঝিয়ে দিলাম। এই বৃদ্ধাশ্রম যারা দেখাশোনা করে তাদেরকে বললাম, এখানে কি সব ঠিক মতো চলছে? খাওয়া দাওয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি শুনি আমার আব্বু আম্মুরা কষ্ট পাচ্ছে, তাহলে কাউকে আমি ছাড়বো না। যখন যার যেটা লাগবে দ্রুত এনে দিবে। আরও কিছুক্ষণ কথা বললাম এবং বৃদ্ধাশ্রমের সবাইকে বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? সবাই বলল কোনো অসুবিধা হচ্ছে না। তারপর ওদের থেকে বিদায় নিয়ে মার্কেটে গিয়ে পায়েল এবং রাইসার জন্য কিছু মার্কেট করলাম। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 10টা বেজে গেছে। এতক্ষণ সময় পায়েল একটা কথাও বলে নাই, শুধু আমার কাজকর্ম দেখেছে। বাসায় আসার পর রাইসাকে বললাম, মামুনি আজকে ঘোরাঘুরি করে তোমার কেমন লাগছে? ঠিক আছে মামুনি, তুমি একটু রুমে যাও, আমি তোমার ম্যামের সাথে একটু কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। এবার আমি পায়েলকে বললাম, আচ্ছা পায়েল, তোমাকে সেই সকালবেলা আমাদের সাথে বের হওয়ার পরে তুমি একটা কথাও বলো নাই কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি রাসেল। আমি তোমার কাজকর্ম দেখে আজকে মুগ্ধ হয়ে গেলাম। তোমার এসব কাজ আমার অনেক ভালো লেগেছে। আমি আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো আমি তোমায়? তুমি মনে করছো কি আমি এতটাই খারাপ? আসলে তুমি যতটা খারাপ ভাবছো, এই রাসেল এতটা খারাপ না। আমি এসব কাজ করে যে টাকা নেই সব টাকাই গরিব দুঃখী মানুষের পেছনে খরচ করি। এখন হয়তো তুমি বলবে এইসব হারাম টাকা। আমি বলবো একটা টাকাও হারাম না, কারণ এসব টাকা গরিবদের হকের টাকা। বড় বড় নেতা গরিবদের পেটে লাথি দিয়ে সব টাকা নিয়েছে। এসব টাকা নিয়েছে। আর সেই টাকা আমি কাজের বিনিময়ে নিয়ে আসি। আর সেই টাকা নিয়ে তাদের জন্য হাসপাতাল, এতিমখানা, স্কুল, বৃদ্ধাশ্রম এগুলো করে দিচ্ছি। হঠাৎ দেখি পায়েলের চোখে পানি। তখন আমি বললাম, এই পায়েল, তুমি কান্না করছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আমার কথা কি কষ্ট পেয়েছো? একথা বলার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ জড়িয়ে ধরে তার রুমে চলে গেল। আমি তো কিছু বুঝতে পারলাম না। এত কিছু বুঝে লাভ নাই। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। পরের সকালে রাফি এবং কিছু লোক নিয়ে রকির আস্তানায় গেলাম। রকি হয়তো আমাকে এভাবে তার এখানে দেখবে আশা করেনি। রকির সাথে রনিও আছে। তখন রকি বলল, আরে ভাই, আপনি আমার এখানে? আপনি একটা ফোন দিলে তো আমি আপনার কাছে চলে আসতাম। আপনি শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? ওই তোরা ভাইকে চেয়ার দে। আমি এখানে বসতে আসি নাই, শুধু তোকে আর রনিকে একটা ওয়ার্নিং দিতে আসছি। শুনেছি রনি নাকি আমাকে মারার জন্য তোর কাছে এসেছে। তুই যদি আমার বা আমার লোকদের উপর একটা আঘাত করিস, তাহলে তোদের দুইটাকে দুনিয়ায় বাঁচাই রাখবো না। কথাটা মনে রাখিস। ভাই, আপনি মানুষের কথা বিশ্বাস করবেন না। কোথায় আপনি আর কোথায় আমি? আমি তো আপনার একটা পশম ছিঁড়তে পারবো না। তাহলে রনি তোর কাছে কেন এসেছে? তোর সাথে ভেজাল ছিল? ভাই, রনি আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। সে তার ভুল বুঝতে পেরেছে, তাই আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। দুজনে এখন আগের মতো হয়ে গেছি। আগের মতো হয়েছিস, ভালো কথা। যদি কখনো আমায় ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে রনির ছোট ভাইকে যেভাবে মেরেছি তোদেরকেও সেইভাবে মারব। কথাটা মনে রাখিস। কথা বলে রনির আস্তানা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, তুমি এত সকাল সকাল কোথায় গিয়েছো? আর নাস্তাটাও তো করে যাওনি। তুমি তো এত সকালে ঘুম থেকে উঠো না। আসলে সকালে একটা কাজ ছিল, সেটা শেষ করে আসছি। খালাকে বলো টেবিলে নাস্তা দিতে, আমি ফ্রেশ হয়ে আসছি। খালা রান্নাঘরে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। পায়েল আমার সামনে নাস্তা দিল। হঠাৎ পায়েল যেটা বললো সেটা শুনে আমার মনটা পুরো খারাপ হয়ে গেল। পায়েল এটা কি বলছে? রাসেল, আমি কালকে সকালেই বাড়িতে চলে যাব। সীমার আম্মু এখন সুস্থ আছে।
আব্বু কালকে গাড়ি পাঠিয়ে দেবে। আরও কিছুদিন থেকে যাও। আর সীমা স্কুল আসলে সমস্যা কোথায়? তুমি আমার বাসায় আরও কিছুদিন থাকো। আমার মনে হয় রাইসা তোমাকে ছাড়া থাকতে পারবে না। আমার থেকে এখন তোমাকে ভালোবাসে। হঠাৎ রাইসা আমাদের সামনে এসে বলল, ম্যাম আপনি যাবেন না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনি চলে গেলে আমার সাথে কে খেলবে, কে আমাকে খাইয়ে দেবে, কে আমাকে আদর করবে, আর কে আমাকে সুন্দর করে পড়াবে? প্লিজ আপনি যাবেন না। রাইসা, এটা হয় না। আমি তো আর সারা জীবনের জন্য তোমাদের বাসায় আসিনি, তাই না? আর বাইরের মানুষও খারাপ বলবে। তাহলে আপনি আমার আম্মু হয়ে যান, তাহলে আর কেউ কিছু বলবে না। আপনাকে ছাড়া আমি 1 মিনিট থাকতে পারবো না। রাইসার কথা শুনে আমি আর পায়েল দুজনার দিকে তাকালাম। তখন আমি বললাম, রাইসা, তোমার আব্বু যদি রাজি থাকে তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। পায়েল তুমি কি বলছো? তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে তোমাকে বিয়ে দিবে না। তারা যদি আমার নাম শুনে কখনো তোমাকে আমার হাতে তুলে দিবে না। কেন তুলে দিবে না? তুমি তো আর খারাপ কাজ করো না। তুমি গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছ। আর একটা সত্যি কথা বলো তো, তুমি কি আমার ভালোবাসো না? আমি পায়েলের কথা শুনে কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। কি করে বলবো পায়েল, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি যে কাজ করি এটা শুনে তোমার আব্বু আম্মু কখনো আমার কাছে বিয়ে দিবে না। তখন আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার আব্বু আম্মু কি মেনে নেবে আমায়? সেটা তুমি আমার উপরেই ছেড়ে দাও। তাদের রাজি করানো দায়িত্ব আমার। যদি তারা রাজি না হয় তখন তুমি কি করবে? সব বাবা মা চায় মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু আমার মতো মাফিয়া এবং খুনি টেরোরিস্টের কাছে তোমার আব্বু আম্মু কি বিয়ে দিবে? আমার আব্বু আম্মু আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই এনে দিয়েছে। সত্যি কথা বলতে আমিও তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। তাহলে আমি এখন তোমাকে ম্যাম বলে ডাকবো না, আম্মু বলে ডাকবো। আজকে আমার আব্বু আম্মু সবাই আছে, কেউ বলতে পারবে না তোর আব্বু আম্মু মারা গেছে। কে বলেছে তোমার আব্বু আম্মু মারা গেছে? আজকে থেকে আমিও তোমার আম্মু। রাইসা আর কোনো কথা না বলে পায়েলকে জড়িয়ে ধরে কান্নাই করে দিল। হঠাৎ রাফি এসে বলল, রাসেল, তোর সাথে পার্সোনাল কিছু কথা আছে, তুই যদি একটু শুনতি। পায়েল তুমি রাইসাকে নিয়ে একটু রুমে যাও, আমি রাফির সাথে কথা বলে আসছি। পায়েল ঠিক আছে বলে রাইসাকে নিয়ে রুমে নিয়ে চলে গেল। তারপর আমি রাফিকে বললাম, এবার বল কেমন পার্সোনাল কথা? আজকে সকালে ওই লোকটা ফোন করে বলেছি ওই খুনিদের নাকি উনি দেখেছে এবং খুনিদের পিছনে পিছনে গিয়ে তাদের আস্তানা চিনে আসছে। তাহলে আজকে ওই খুনিদের শেষ দিন। একটা মেয়েকে তারা ইতিম করেছে, ওদের বাঁচিয়ে রেখে লাভ নাই। তুই বাইরে গিয়ে সব কিছু রেডি কর, আমি পায়েল এবং রাইসাকে বলে আসছি। রাফি ঠিক আছে বলে বাইরে চলে গেল। আপনারা হয়তো ভাবছেন কিসের খুনি, একটু অপেক্ষা করুন তাহলেই সব জানতে পারবেন। আমি পায়েলের রুমে গিয়ে দেখি পায়েল রাইসাকে পড়াচ্ছে। আমি তখন বললাম, আমি একটু বাইরে যাচ্ছি, আজকে তুমি রাইসাকে স্কুলে নিয়ে যাও, তোমাদের সাথে আমার লোক গাড়ি নিয়ে যাবে। কি কাজে বাইরে যাবে সেটা জিজ্ঞেস করবো না, শুধু বলবো সাবধানে কাজ করো, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, এই রাসেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি রাইসাকে নিয়ে স্কুলে যাও বলে বাসার বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি রাফি সবকিছু রেডি করে রাখছে। তারপর 5টা গাড়ি লোক নিয়ে ওই খুনিদের আস্তানায় যেতে লাগলাম। আসার সময় বাকি লোকদের বলে আসছি পায়েল আর রাইসাকে স্কুলে নিয়ে যেতে, স্কুল ছুটি হলে তাদের বাসায় নিয়ে যেতে। আমরা ওই খুনিদের আস্তানায় চলে আসলাম। গাড়ি নিয়ে সোজা আস্তানার ভেতরে ঢুকে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি রনি এবং রকি দুজনে বসে গল্প করছে। আসার সময় ওই লোকটাকে সাথে করে নিয়ে আসলাম। ওই লোকটা বলল, ভাই এরা ওই দিন রাতে ওই মেয়েটা আব্বু আম্মুকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। রনি আর রকি আমাকে দেখে রকি বলল, ভাই আপনি এখানে? কোনো সমস্যা আপনি আমাকে বলুন, আমি সব সমস্যার সমাধান করে দিব। তুই কি সমস্যা সমাধান করবি? তোরা 5 মাস আগে রাতে 2 জন লোককে মেরে ফেলেছিস, এখন বল তাদের কেন মারছিস? ভাই আপনি ওই স্বামী স্ত্রীর কথা বলেছেন, তারা আমাদের কাছে বাধা দিয়েছে, তাই বসের কথা তাদের মেরে ফেলেছি আর তাদের মেয়েকে বাঁচিয়ে রাখলাম। প্রথম কথা হচ্ছে তোদের বসকে, আর কি কাজে ওদের মারছিস? আমরা একটা বাসার 5 তলায় ইয়াবা ব্যবসা করতাম। একদিন তারা স্বামী স্ত্রী দেখে ফেলে, পরে পুলিশের কাছে গিয়ে বলে দেয়। তারা ওই বাসার নিচতলায় ভাড়া থাকতো। পুলিশ এসে আমাদের সব ইয়াবা এবং আমাদের লোকগুলোকে নিয়ে যায়।
আমাদের বস বলেছে ওদের মেরে ফেলতে, তাই ওই দিন রাতে তাদের রাস্তায় আটকে কুপিয়ে মারি। আচ্ছা, এবার বল তোদের বসকে, সে কোথায় থাকে? আমাকে তো বললি না তোদের বসের কথা। আমাদের বসকে সেটা আমরা কখনো বলবো না। উনি রাতে আধারে কাজ করে, উনি আমাদের সাথে বসও, ওই দিন আমাদের সাথে বসও ছিল। তোরা যদি তোদের বসের কথা না বলিস আজকে তোদের কেউ বাঁচতে পারবি না। তাই বলছি তোদের বস কে এবং কোথায় থাকে। এতক্ষণ তোর সাথে ভালোভাবে কথা বলছি, এখন আর বলবো না। তোর যদি সাহস থাকে আমাদেরকে মেরে দেখা। তুই সাথে কতজন লোক এসেছিস, তুই সাথে কতজন লোক নিয়ে এসেছিস, আর তোর চারপাশে তাকিয়ে দেখ, আমাদের লোক তোর লোকের চেয়েও 3 গুণ বেশি। আজকে তুই এবং তোর লোক কেউ বেঁচে যেতে পারবি না। আচ্ছা, তাই নাকি? তোরা হয়তো আমার সম্বন্ধে ভালো করে জানিস না। রাসেলের সব লোক ট্রেনিং প্রাপ্ত। তোরা দাঁড়ায় আছিস কেন? মারা ফেল। আমি কথাটা বলার সাথে সাথে আমার লোক গুলি করা শুরু করে দিয়েছে। রনি আর রকির লোক চারপাশে লুকিয়ে গুলি করা শুরু করে দিয়েছে। আমরা আসার সময় সবকিছু রেডি করে আসছি, মানে আমাদের শরীরে যেন গুলি না লাগে সে ব্যবস্থা করে আসছি। রনি আর রকির সব লোকগুলো গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি রনি আর রকির পায়ে গুলি করলাম, পুরো সাথে সাথে মাটিতে বসে পড়ল। তাদের সব লোক মারা গেছে। আমি এবার রনি আর রকির সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। তারপর বললাম, বেঁচে থাকতে চাইলে তোদের বসের নাম বল, সে থাকে কোথায়। যদি না বলিস তাহলে আজকে তোদের শেষ দিন। আমার কথা শুনে দুজনেই ভয় পেয়ে গেল। তখন রকি বলল, আমাদের বস আর কেউই নয়, আমজাদ খান। সে আগে বাইরে ছিল, 7 মাস আগে বাংলাদেশে আসে, তারপর অবৈধ ব্যবসা শুরু করে। তবে আমাদের বসকে কেউ এখনো দেখে নাই। উনি বাংলাদেশের শেষ বর্ডারে থাকে। আর ওই দিন স্বামী স্ত্রীকে আমরা মারি নাই, মেরেছে আমাদের বস, কারণ পুলিশ তার 1 কোটি টাকা ইয়াবা নিয়ে গেছে। আমজাদ খানের কথাটা শুনে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। কে আমজাদ খান? আমি যাকে চিনি সে না হয়তো আবার। যদি সে হয় তারপরেও আমি তাকে বাঁচিয়ে রাখবো না। তার প্রতি আমার অনেক রাগ আছে। তখন আমি রাফিকে বললাম, রাফি, আমি গাড়িতে গিয়ে বসছি, তুই ওদের কি করবি করে। ঠিক আছে, তুই গিয়ে গাড়িতে বস, ওদের ব্যবস্থা আমি করে যাচ্ছি। আমি আর কোনো কথা না বাড়িয়ে বাইরে এসে গাড়িতে গিয়ে বসলাম। 10 মিনিট পর রাফি সবগুলো লোক নিয়ে বেরিয়ে আসলো। সব লোক গাড়িতে উঠে বসলো। রাফি আমার সাথে সামনের সিটে বসলো। তখন রাফি বলল, দুজনের একটা করে হাত এবং একটা করে পা কেটে দিলাম, আর আমজাদ খানের ঠিকানা নিয়ে আসলাম। ওই ছাড়া নাকি সিলেটের শেষ মাথায় থাকে। ঠিক আছে, ওর ব্যবস্থা পরে করব, এখন বাসায় চল। আমার কথা শুনে রাফি আর কোনো কথা বলল না। তারপর আমরা বাসায় যেতে লাগলাম। আপনারা হয়তো সব কিছু বুঝতেই পারছেন। যদি কেউ না বুঝেন তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যাদের খুনের কথা বলছি তারা আর কেউ নয়, রাইসার আব্বু আম্মুর কথা বলছি। ওই দিন রাতে রাইসার আব্বু আম্মুকে গাড়িতে করে কবরস্থানে আসার সময় একটা লোক আমাকে এসে বলে সে নাকি ওই খুনিদের চেহারা দেখেছে, তাদের একবার দেখলে চিনে ফেলবে। এরপর ওই লোকটাকে নিয়ে খুনিদের খুঁজতে থাকে। ওই লোকটা একটা অফিসে চাকরি করে। ওই দিন অফিসে কাজের চাপ বেশি থাকায় অফিস থেকে আসতে অনেক রাত হয়ে যায়। কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, যাক, তোমার কিছু হয়নি। আমি তো অনেক চিন্তা করছিলাম তোমার জন্য। একমাত্র আল্লাহ ছাড়া রাসেলের আঘাত কেউ করতে পারবে না। আল্লাহর যা ইচ্ছা, আমার যে ক্ষতি করতে আসবে সবগুলোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। ঠিক আছে, এখন কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো তো, আমি তোমাদের টেবিলে খাবার দিচ্ছি। আমি ঠিক আছে বলে রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। চা টেনে বসলাম। কিছুক্ষণ পর রাফি এসে বসলো। পায়েল আমাদের দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। আমি তখন বললাম, আচ্ছা পায়েল, খালা কবে আসবে সেটা কি তোমাকে বলেছে? আমার কাছে তো কিছুই নেই বলার। যাওয়ার সময় বলে গেছে কিছুদিন থেকে তারপর চলে আসবে। ও ঠিক আছে, তুমিও আমাদের সাথে বসে পড়ো। আর রাইসা কোথায়? ওকে তো দেখছি না। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, সে এখন ঘুমোচ্ছে। আমি আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর পায়েল আমার রুমে এসে বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরল। পায়েল, তুমি কি করছো? এটা আমাদের এখনো বিয়ে হয়নি, তুমি আমাকে জড়িয়ে ধরলে কেন? আমার মন চাইছে তোমায় জড়িয়ে ধরি, তাই ধরেছি।
আর বিয়ে হয়নি তো কি হয়েছে, বিয়ে তো একদিন হবে। আমরা তো আর খারাপ কিছু করতে যাচ্ছি না, তাই না? আগে বিয়েটা হোক, তারপর তুমি যা খুশি করো, আমি তোমাকে বাধা দিব না। আমাদের ব্যাপারে তোমার আব্বু আমাকে সবকিছু খুলে বলছো? এখনো কিছু বলিনি। আগে তোমার সাথে কিছুদিন প্রেম করব, তারপর তো আব্বু আম্মুকে বলবো। ঠিক আছে, এখন আমাকে ছাড়ো। না, ছাড়বো না। আমায় এখন একটা কিস করো তো, তারপর ছেড়ে দিব। আচ্ছা পায়েল, হঠাৎ তোমার কি হলো? তুমি আগে আমার সাথে কিভাবে কথা বলতে, আর এখন কিভাবে কথা বলছো? আগে তো তোমার কথা মতোই চলেছি, এবং তোমার সাথে আমার কিছুই ছিল না। এখন তুমি আমার ভালোবাসা, তাই এখন সাহসটাও বেড়ে গিয়েছে। তুমি আমার মতো মাফিয়াকে কেন ভালোবাসলে? আমার এই জীবনের কোনো নিরাপত্তা নেই, কখনো শত্রু এসে আমাকে মেরে ফেলে তার কোনো নিশ্চয়তা নেই। তোমায় যদি কেউ মেরে ফেলে, সেদিন আমিও মরে যাব তোমার সাথে। আমি তোমায় অনেক ভালোবাসি। তোমায় ভালোবেসেছি শুধুমাত্র গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি জানি তুমি ভালো মানুষের ক্ষতি করো না। তুমি তুমি খারাপ মানুষের ক্ষতি করো, সেটা আমি জানি। তুমি জানো পায়েল, যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই তখন এই গরিব দুঃখীদের রাস্তার পাশে পড়ে থাকতে দেখি, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। তাই ওদের জন্য এই কাজগুলো করে যাচ্ছি। আর আমার এই খারাপ কাজ করার কোনো ইচ্ছে ছিল না, একমাত্র আব্বুর কারণে এই পথটা বেছে নিতে বাধ্য হয়েছে। আমি বলি কি, তুমি না এইসব কাজ ছেড়ে দাও। আমরা দুজন বিয়ে করে আবার সবকিছু নতুন করে শুরু করব। এখন আমি এই কাজ ছাড়তে পারবো না। আমি তখনই এই কাজ ছেড়ে দেব যখন বাংলাদেশ থেকে সব ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারবো। সেই দিন আমি নিজেই এসব কাজ ছেড়ে দেব। এখন ছেড়ে দিলে খারাপ লোকগুলো চান্স পেয়ে যাবে। রাস্তাঘাটে মানুষ নিরাপদে চলতে পারবে না। একমাত্র আমার কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে। আমার কথাটা শেষ হতে না হতেই পায়েল এমন কিছু করবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। পায়েল আমার সাথে এটা কি করলাম? আমার কথা শেষ হতেই পায়েল আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। আমি আবাতে আবাতে বললাম, পায়েল এটা তুমি কি করলে? আমি তোমার কাছে এমন কিছু আশা করিনি। আমি বলছি না আমাদের বিয়ের আগে কিছু হবে না। আমি তো বেশি কিছু করিনি, শুধু তোমায় একটা কিস করেছি, আর আমি তোমায় ভালোবেসে কিস করেছি। ঠিক আছে, এখন তুমি আমার রুম থেকে যাও, দেখো রাইসা একাকে কি করছে। পায়েল ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে একটা মাস চলে গেল। পায়েল আর আমার ভালোবাসা আগের মতোই আছে। কালকে ইলেকশন, এক মাসে আমার কোনো কাজ করি নাই। নির্বাচন শেষ হলে আমার একটা মিশন আছে। দেখতে দেখতে ইলেকশন শেষ হয়ে গেল। এবারও জাহিদ খান পাশ করেছে, আর বিপক্ষ প্রার্থী বসে আছে। তার বিপক্ষ প্রার্থী বসে গেছে, তাই জাহিদ খানের কাছ থেকে কেউ নিতে পারে নাই। আজকে পায়েল তাদের বাড়িতে চলে যাবে। সবকিছু গুছিয়ে নিচে আসলো, সাথে রাইসাও আছে। রাইসা আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। পায়েল রাইসার পাশে চেয়ার টেনে বসলো। তখন রাইসা বলল, আম্মু, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে আম্মু, কিছুদিন ওয়েট করো, তারপর আম্মু একেবারের জন্য তোমার কাছে চলে আসবো। তোমার নানা নানিকে তো রাজি করাতে হবে, তাই না? তুমি যদি রাজি করাতে না পারো তাহলে আমি তাদের কাছে তোমাকে ভিক্ষা চাইবো, তারপরেও তোমাকে আমার আম্মু বানাবো। পায়েল রাইসাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি আমায় এত কেন ভালোবাসো? তোমার ছেড়ে যেতে মন চাইছে না আমার। কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি, নিজের আপন মা বানিয়েছি। তোমাকে ছাড়া থাকবো কি করে? আমি নানা নানির সাথে কথা বলে তোমাকে এই বাসায় নিয়ে আসবো। তুমি চিন্তা করো না আম্মু, তোমার নানা নানি রাজি না হলেও আমি তোমার কাছে ঠিকই চলে আসবো। এখন কান্না থামাও, নাস্তা শেষ করে নাও। আর তোমার আব্বু বলেছে কেন তোমাকে এত জরুরি বাসায় যেতে? সেটা বলে নাই, তবে বলেছে আমার জন্য নাকি খুশির সংবাদ আছে, সেটা বাড়ি গেলেই বলবে। ও, নাস্তা শেষ করে নাও। তোমার আব্বু গাড়ি পাঠিয়ে দিয়েছে। রাফি আমাকে বলেছে তোমার গাড়ি চলে এসেছে। পায়েল আর কোনো কথা না বলে নিজে নাস্তা করলো, সাথে রাইসাকে খাইয়ে দিল। নাস্তা শেষ করার পর আমার লোকগুলোকে বললাম পায়েলের ব্যাগ গাড়িতে নিয়ে রাখতে। পায়েল রাইসাকে বলল, রাইসা মামুনি, তুমি একটু বাইরে যাও তো, তোমার আব্বুর সাথে আমি একটু কথা বলে আসছি। রাইসা ঠিক আছে বলে রাফির সাথে বাসায় বাইরে চলে গেল। রাইসার রাফি বেরিয়ে যাওয়ার সাথে সাথে পায়েল আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এরপর নিজেই কাঁদতে লাগলো। আমি তখন বললাম, পায়েল কান্না করছো কেন? তোমাকে শক্ত হতে হবে, তুমি এভাবে ভেঙে পড়লে তো হবে না কিছু। ও ছেড়ে যেতে মন চাইছে না,
আমার মনের ভেতর কেমন যেন ভয় ভয় লাগছে। আমি না যেন তোমায় এবার হারিয়ে ফেলি। এরকম ভয় পেলে চলবে? তুমি তোমার আব্বু আম্মুকে বুঝিয়ে বললে হয়তো তারা রাজি হয়ে যাবে, আর না হলে মনে করবো তুমি আমার কপালে ছিলে না। যদি আব্বু আম্মু রাজি না হয় তাহলে তুমি গিয়ে আমায় নিয়ে এসো। আব্বু তোমায় দেখলে আমাকে এমনিতেই তোমার হাতে তুলে দিবে। শোনো পায়েল, আমি নিজের ক্ষমতা দেখিয়ে তোমাকে তুলে আনতে পারবো না। তোমার আব্বু আম্মু যদি আমার হাতে তোমাকে তুলে দেয় তাহলে আমি তোমাকে নিয়ে আসবো। আব্বু আম্মু রাজি না হলে তুমি আমাকে ভুলে যাবে? আমার কথা তোমার একটুও মনে পড়বে না? আমাকে ভুলে থাকতে হবে। হয়তো কিছুদিন খারাপ লাগবে, পরে এমনি ঠিক হয়ে যাবে। রাসেল, শেষবারের মতো আমায় আরেকটা কিস করবে? হয়তো এটা আমার শেষ কিস। আর আব্বু আম্মু রাজি হলে সারা জীবন তোমার ওই ঠোঁট দুটো নিজের করে রাখবো আমি। আমি আর কোনো কথা না বলে পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। এরপর বাড়ি চলে আসলাম। পায়েল গাড়িতে ওঠার আগে রাইসাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে কাঁদছে। অনেক কষ্টে রাইসাকে পায়েলের কাছ থেকে ছাড়িয়ে আনলাম। তারপর পায়েল চলে গেল। আমি রাইসাকে কোলে করে রুমে নিয়ে আসলাম। তখন রাইসা বলল, আব্বু আম্মু কি আর ফিরে আসবে না? আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমি অনেক ভালোবাসি আম্মুকে। কে বলেছে তোমার আম্মু আসবে না? দেখবি কিছুদিন পর তোমার আম্মু তোমার কাছে চলে আসবে। একদম কান্না করে না। তোমার কথা যেন সত্যি হয় আব্বু। এই বলে রাইসা আমার কোলে শুয়ে পড়ল। রাইসার ঘুম আসার পর তাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। নিচে আসার পর রাফি বলল, শোন রাসেল, আমজাদ খানের আস্তানায় আমাদের লোক পাঠিয়েছি। বলেছি যে করেই হোক তার সব খবর আমাদের দেওয়ার জন্য। ভালো করছিস। এখন বল, রনি আর রকির কি খবর? তারা এখন কি হাসপাতালে আছে নাকি তারা বেরিয়ে গেছে? শুনেছি তাদের লোক এসে রনি আর রাকিবকে নিয়ে গেছে, তবে কোথায় নিয়ে গেছে সেটা বলতে পারবো না। আর ওদের খোঁজ খবর নেই। তুই কি করবি? ওরা তো আর কিছুই করতে পারবে না। আমি জানি তারা আমাকে মারার জন্য আমজাদ খানের কাছে যাবে। ওদের তো এখনো একটা হাত আর একটা পা আছে। তারা এখন আলগা হাত পা লাগাবে। এবার যদি আমাদের ক্ষতি করতে আসে তাহলে তাদের আর বাঁচিয়ে রাখবো না। ওরা এখনও তোকে ভালো করে চেনে নাই। ঠিক আছে, তো এখন রুমে যা। যদি কোনো খবর আসে তাহলে আমাকে জানাস। আমি একটু রুমে গেলাম। ঠিক আছে, যা। তবে আজকে মন্ত্রী তোকে রাতে তার সাথে দেখা করতে বলেছে। আমি ঠিক আছে বলে উপরে এসে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। পায়েলের কথা খুব মনে পড়ছে। পায়েলের সামনে নিজেকে অনেক শক্ত রেখেছি। যদি আমি ভেঙে পড়তাম তাহলে পায়েল ভুলেও তাদের বাড়িতে যেত না। পায়েল এসেছে অনেক দিন হয়েছে, আর আব্বু আম্মু অনেক চিন্তা করছে, তাই ওকে যেতে দিলাম। কিন্তু আজ পর্যন্ত পায়েলের আব্বু আম্মুর সাথে আমি কথা বলি নাই। পায়েলকে ছাড়া পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে, আর আমি জানি পায়েলের আব্বু কখন রাজি হবে না। সেখানে একটা রহস্য আছে। গল্পের সাথেই থাকুন, সব জানতে পারবেন। রাতে রাফি আর আমি বাসা থেকে বেরিয়ে সাথে লোক নিয়ে মন্ত্রীর বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আন্টি এসে দরজা খুলে দিল। আমাদের দেখে আন্টি বলল, আরে রাসেল এবং রাফি হঠাৎ আমার বাসায়? তোমরা তো আমার বাসায় আসোই না, তা আজকে আসলে যে? আসলে আন্টি, আঙ্কেল বলেছে ওনার সাথে দেখা করতে। কি জন্য দেখা করতে বলেছে তা বলতে পারবো না। তোমার আঙ্কেল বললে আসো, তোমার এই আন্টির কথা একটু মনে পড়ে না? আর পড়বেই কেমন করে? আমি তো তোমাদের আপন কেউ না। তুমি রাগ করো না আন্টি, এবার কিছুদিন পর তোমাকে দেখতে আসবো। এবার খুশি? অনেক খুশি। এবার ভিতরে গিয়ে বসো, আমি তোমাদের আঙ্কেলকে ডেকে দিচ্ছি। বলে আন্টি ভেতরে চলে গেল। আমি আর রাফি ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মন্ত্রী আমাদের সামনে আসলো। তখন আমি বললাম, তো বলুন, কেন ডেকেছেন আমাকে? আপনি তো আবার কোনো কাজ আমাকে ছাড়া মনে করেন না। আজকে তোমাকে কাজের জন্য ডাকি নাই, আজকে তোমাকে একটা জিনিস দেব। সালাম, সুটকেসটা নিয়ে আয় তো। মন্ত্রীর কথা মতো সালাম ভেতর থেকে একটা সুটকেস নিয়ে আসলো। তারপর মন্ত্রী আবার বলল, এখানে পুরো 2 কোটি টাকা আছে, এগুলো তুমি গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেবে। আজ তোমার কারণে মন্ত্রী পদ হাতছাড়া হয়নি, তোমার কারণে আমি আবার মন্ত্রী হয়েছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, হঠাৎ আপনার কি হলো? আপনার ভেতরে হঠাৎ গরিবদের জন্য মায়া কেন হলো? আমি জীবনে গরিবের হক মেরে খেয়েছি, আমি আর গরিবের হক মেরে খাবো না। দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গরিব দুঃখীদের জন্য কিছু করতে চাই। আমি এখন থেকে হক পথে চলবো। আপনার কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে। এখন থেকে আপনি আমাকে সব সময় আপনার সাথে পাবেন।
তবে কখনো খারাপ কাজে আসবো না, সবসময় ভালো কাজে আসবো। ঠিক আছে, এখন টাকাগুলো রাখো। রাফি টাকাগুলো নেয়। তাহলে আমরা এখন আসি, কখনো প্রয়োজন হলে ডাক দিবেন, আমি হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম। এই বলে যেই না উঠতে যাব তখন আন্টি এসে হাজির। তখন আন্টি বলল, কোথাও যাওয়া হচ্ছে না, আমি টেবিলে সব কিছু রেডি করে রেখেছি, তোমরা ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে তারপর যাবে। কি আর করার, আন্টির কথা আর ফেলতে পারলাম না। আমি আর রাফি ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে আন্টি আর মন্ত্রীর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। বাসায় আসতে হঠাৎ রাফির মোবাইলে ফোন আসে। রাফি ফোন ধরে আমাকে দিল। তখন আমি হ্যালো বললাম। ওপাশ থেকে শিহাব, আমার লোক, বলল, ভাই, আমজাদ খানের সব খবর পেয়েছি। আমজাদ খান 1 বছর আগে বাংলাদেশের বাইরে ছিল। এই বছর বাংলাদেশ থেকে ইয়াবা, অস্ত্র, ড্রাগস এগুলোর অবৈধ ব্যবসা করে যাচ্ছে। আর এটাও জানছি তার সাথে নাকি বাইরের লোকের সাথে হাত আছে, কিন্তু এখন আমজাদ খানকে দেখতে পাইনি। তার কিছু লোককে আটক করে কথাগুলো বের করতে পারছি, কিন্তু আমজাদ খান কোথায় আছে সেটা বলে নাই। তারপর ওদের গুলি করে মেরে ফেলেছি। আমার মনে হয় আমজাদ খান কোথাও লুকিয়ে আছে, সবার সামনে আসে না, হয়তো লুকিয়ে লুকিয়ে অন্য কিছুর প্ল্যান করছে। কিন্তু আমি ওই আমজাদ খানকে কখনো ছাড়বো না, তাকে আমি খুঁজে বের করবই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আরও লোক বাড়িয়েছি, বর্ডারের চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে আসি। একদিন ঠিকই ওই আমজাদ খানকে ধরতে পারবো। ঠিক আছে, তোরা একটু সেফ থাকবি। আমজাদ খানের লোক যেন তোদের কিচ্ছু করতে না পারে। আর কোনো কিছু লাগলে রাফির কাছে বলবি। যদি আমজাদ খানের সন্ধান পাওয়া যায় তাহলে তোরা কিছু করবি না, যা করার আমি নিজেই ওকে করব। শিহাব ঠিক আছে বলে ফোন কেটে দিল। শিহাবের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে দেখে বললাম, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? রাতের খাবার খেয়েছে? তার আম্মুকে ছাড়া ও বলেছে কিছুই খাবে না, তার আম্মুকে নিয়ে আসলে সে খাবার খাবে। ঠিক আছে খালা, তুমি আমাকে 1 প্লেট খাবার দাও, আমি নিজ হাতে ওকে খাইয়ে দিব। খালা আর কোনো কথা না বলে 1 প্লেট খাবার আমার হাতে দিল। আমি রুমে এসে দেখি রাইসা কোল বালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। রাইসার মুখটা কান্না করতে করতে কেমন যেন হয়ে গেছে। আমি রাইসার পাশে বসে তাকে ডাকতে লাগলাম। রাইসা আমার ডাক শুনে চোখ খুলে আমাকে জড়িয়ে ধরে আবার কান্না করে দিল। তখন রাইসা বলল, আব্বু, তুমি এসেছো? দেখো না, আমার আম্মু সেই সকালবেলায় বাসায় গেছে, আমার কাছে 1 মিনিট ফোন দেয় নাই। আব্বু, আমার আম্মুকে ছাড়া আমার কিছুই ভাল লাগছে না, তুমি আমার আম্মুকে ফিরিয়ে এনে দাও, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। রাইসার কথা শুনে কি বলবো, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। মেয়েটা পায়েলকে অনেক ভালোবেসে ফেলেছে। এখন যদি পায়েলকে রাইসার কাছে এনে না দিই তাহলে রাইসা অসুস্থ হয়ে পড়বে। আমাকে যে করে হোক পায়েলকে এই বাড়িতে নিয়ে আসতে হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, পায়েল সেই সকালবেলা বাসা থেকে বেরিয়ে গেল, এখনো পর্যন্ত একটা ফোন দিয়ে বললো না। নাকি পায়েল কোনো বিপদে পড়েছে? আগে রাইসাকে বুঝিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে গিয়ে পায়েলকে ফোন দিব। রাইসা মামুনি, তুমি কান্না করো না, আমি কথা দিচ্ছি তোমার আম্মুকে কিছুদিন পর তোমার কাছে নিয়ে আসবো। তবে তোমাকে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, তা না হলে আমি তোমার আম্মুকে এনে দিব না। না না, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করব, তুমি শুধু আমার আম্মুকে আমার কাছে নিয়ে আসবে, আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। ঠিক আছে তাহলে এখন আমার হাতে খাবার খেয়ে নাও, আমি কালকে তোমার আম্মুর বাসায় যাব। রাইসা চোখের পানি মুছে আমার হাতে খাবার খেতে লাগলো। রাইসাকে খাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে পায়েলকে ফোন দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো পায়েলের মোবাইল বন্ধ বলছে। আমি অনেকবার পায়েলের মোবাইলে ফোন দিয়েছি, কিন্তু বারবার মোবাইল ফোন বন্ধ বলছে। তাই আর পায়েলকে ফোন দিলাম না। আর কিছু চিন্তা না করে রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন রাইসাকে বুঝিয়ে রাফির এবং খালার কাছে বলে গাড়ি নিয়ে সেই দিনাজপুরে রওনা দিলাম। আসার সময় রাফিকে বলে আসছি রাইসা এবং খালাকে দেখে রাখতে। আর মন্ত্রী আমার কথা জিজ্ঞেস করলে বলতে বলেছি আমি একটা কাজের জন্য ঢাকার বাইরে গেছি। প্রায় 5 ঘন্টা পর চিরচেনা সেই শহরে চলে আসলাম। আমার আসার কোনো ইচ্ছে ছিল না এই শহরে, শুধুমাত্র রাইসার জন্য এসেছি। এই শহরে না আসার কারণ আব্বু আম্মু আমাকে ফেলে রাখার পর নানা নানি এবং মামা মামি আমার কোনো খোঁজ খবর নেয়নি, তাই আব্বু আম্মুর মতো ওদেরও আমি ঘৃণা করি। আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে এই দিনাজপুরে। স্কুলটা নতুন করে আবার বানিয়েছে। কত স্মৃতি জমে আছে এই শহরে। এখানে আমার কিছু বন্ধু ছিল,
কিন্তু যাওয়ার পর তাদের সাথে আর যোগাযোগ হয়নি। তো যাই হোক, দেখতে দেখতে পায়েলদের বাসার সামনে চলে আসলাম। গাড়ি একটু সাইড করে দারোয়ানের সামনে গেলাম। তখন দারোয়ান আমাকে দেখে বলল, কাকে চাই? আর তোমাকে তো চিনতে পারলাম না, কোথা থেকে আসছো তুমি? আসলে চাচা, আমি ঢাকা থেকে আসছি। পায়েল আর আমি বন্ধু, ওর সাথে একটু দেখা করতে আসছি। কাল সকাল থেকে ওর মোবাইল বন্ধ। ওর দারোয়ান যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দারোয়ান চাচা এটা কি বলল? পায়েল মামুনের জন্য স্যারে বিয়ে ঠিক করছে, ছেলে স্যারের বন্ধুর ছেলে, কিন্তু পায়েল মামুনি এই বিয়েতে রাজি না। তাই স্যারে জোর করে পায়েল মামুনিকে বিয়ে দিতে চাইছে, আর ওর মোবাইলও নিয়ে গেছে। এখন পায়েল কোথায় আছে? ওর সাথে কথা বলা যাবে? আমি ওর সাথে 2 মিনিট কথা বলতে চাই। পায়েলকে তো রুমের ভিতরে আটকে রেখেছে, তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। হঠাৎ গতকালের সেই ড্রাইভার ভেতর থেকে বেরিয়ে আসলো, যে পায়েলকে বাসায় নিয়ে আসছে। আমাকে দেখে ড্রাইভার বলল, আরে ভাই, আপনি এখানে হঠাৎ আজকে পায়েল ম্যামদের বাসায়? দারোয়ান ড্রাইভারের কথা শুনে তাকে বলল, তুমি ওকে ভাই বলছো কেন? তুমি কি ওনাকে চিনো? ওনাকে চিনে না? বাংলাদেশে এমন কোনো মানুষ নেই। উনি হচ্ছেন সেই মাফিয়া রাসেল, যে গরিব দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছে, যার নাম শুনলে বড় বড় নেতারা ভয়ে প্রস্রাব করে দেয়। সরি ভাই, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে কথা বলছি। চাচা, আপনি আমার বাবার বয়সী, আমাকে আপনি তুই কর বলবেন। আর আপনি তো কোনো দোষ করেন নাই, তাহলে ক্ষমা কেন চাইছেন? তুমি অনেক ভালো একটা ছেলে, তোমার মতো ছেলে হয় না। তোমার নাম অনেকবার শুনেছি, কিন্তু কখনো দেখি নেই। আজকে তোমাকে সরাসরি দেখব তা কখনো ভাবিনি। আচ্ছা, এসব কথা বাদ দেন। এখন বলেন, আমি কি পায়েলের সাথে কথা বলতে পারবো? তার সাথে আমি কিছু কথা বলতে চাই। ভাই চাচা কিছু করতে পারবে না, আমি ম্যামের সাথে কথা বলার সুযোগ করে দিচ্ছি। আপনি গিয়ে গাড়িতে বসুন। কথা বলে ড্রাইভার ভেতরে চলে গেল। আমি আবার গাড়িতে গিয়ে বসলাম। প্রায় আধ ঘন্টা পর দেখি ড্রাইভার বোরখা পরা একটা মেয়েকে নিয়ে আমার গাড়ির সামনে আসলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। মেয়েটা ভেতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মেয়েটা আর কেউ নয়, পায়েল। আমি পায়েলকে শক্ত করে জড়িয়ে ধরলাম। পায়েল আমাকে জড়িয়ে ধরে বলল, রাসেল, আমি কিন্তু অন্য ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি আমায় এখান থেকে নিয়ে চলো, তা না হলে আব্বু আম্মু আমায় জোর করে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। আমি তোমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই পাগলি, তোমাকে আমি অন্য ছেলের সাথে বিয়ে হতে কখনো দেব না। তুমি জানো, তুমি বাসা থেকে আসার পর পুরো বাসা ফাঁকা ফাঁকা লাগে। রাইসা সারাক্ষণ তোমার জন্য কান্না করে। আমি রাইসাকে কথা দিয়েছি, তোমাকে নিয়ে আমি ঢাকায় ফিরে যাব। তাহলে আমায় এখান থেকে নিয়ে চলো, আব্বু আমায় জোর করে বিয়ে দিবে। আমি তোমাকে আর রাইসাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, দেখি ওনারা কি বলে। যদি রাজি হয় তাহলে তো ভালোই, আর রাজি না হলে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাব। তাহলে এখন আব্বুর সাথে কথা বলো। আব্বু বলছে খুব শীঘ্রই নাকি বিয়ের দিন তারিখ ঠিক করবে। আব্বু বাসায় আছে। ঠিক আছে, এখন কি তোমার? আব্বু এখন বাসায় আছে, তুমি আমাকে নিয়ে আব্বুর সামনে যাবে? না, তুমি আগে ভেতরে চলে যাও, আমি কিছুক্ষণ পর আসছি, আমার জরুরি একটা কাজ আছে। পায়েল ঠিক আছে বলে আমার কপালে একটা চুমু দিয়ে বাসার ভেতরে চলে গেল। আসলে আমার মোবাইলে রাফি অনেকক্ষণ থেকে ফোন দিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলার জন্য পায়েলকে ভেতরে পাঠিয়ে দিলাম। আমি এবার রাফিকে ফোন দিলাম। ফোন ঢোকার সাথে সাথে রাফি রিসিভ করলো। তখন আমি বললাম, কিরে এতবার ফোন দিচ্ছিস কেন? আমি পায়েলের সাথে কথা বলছিলাম, তাই তোর ফোন কেটে দিয়েছি বারবার। ও, আসলে তোকে যে কারণে এত ফোন দিচ্ছি তা হলো, কিছুক্ষণ আগে খবর পেয়েছি মন্ত্রী বিপক্ষ প্রার্থী তোকে মারার জন্য আমজাদ খানের সাথে হাত মিলিয়েছে। রিপিট, তারা জেনে গেছে তুই এখন দিনাজপুরে আছিস, তাই আমজাদ খানের লোক তোকে মারার জন্য দিনাজপুর রওনা দিচ্ছে। আমাকে মারার জন্য আমজাদ খানের লোক দিনাজপুরে আসছে। সমস্যা নেই, আসুক, দেখি আমজাদ খানের লোক আমার কি করতে পারে। তুই চিন্তা করিস না, নাজিম দিনাজপুরে আছে, তার সাথে কথা বলছি তোকে সেভ করার জন্য। তার লোক নিয়ে তোর কাছে যাচ্ছে। এখন তুই কোথায় আছিস? আমি এখন পায়েলদের বাসার সামনে আছি। ওরা আব্বুর সাথে কিছু কথা বলবো। তুই নাজিমকে বলিস দিনাজপুর হাই স্কুলের সামনে থাকতে, আমি 1 ঘন্টা পর আসছি। রাফি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি গাড়ি থেকে বের হয়ে পায়েলদের বাসার
দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একটা কাজের বুয়া এসে দরজা খুলে দিল। আমাকে দেখে কাজের বুয়া বলল, আমি পায়েলের বন্ধু, ঢাকা থেকে আসছি। পায়েলের আব্বু আম্মুর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আপনি ভেতরে আসুন, আমি স্যার আর ম্যাডামকে ডেকে দিচ্ছি। এ বলে কাজের বুয়া ভেতরে চলে গেল। আমি ভেতরে ঢুকে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন পায়েলের আব্বু বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আসলে আপনাদের সাথে আমার কিছু কথা আছে, যদি আপনাদের একটু সময় হতো। আসলে আমি আর পায়েল দুজনকে ভালোবাসি। আমি চাই পায়েলকে বিয়ে করতে। পায়েল বলেছে তাকে এখানে নিয়ে যেতে, কিন্তু আমি তা কখনো করব না। আমি চাই আপনারা নিজ হাতে পায়েলকে আমার হাতে তুলে দিবেন। তুমি কি জানো আমি পায়েলের বিয়ে ঠিক করে ফেলেছি? ছেলের বাবা আমার বন্ধু, তাদের নিজস্ব ব্যবসা আছে। পায়েলকে আপনারা জোর করে বিয়ে দিতে পারবেন, কিন্তু কখনো আপনার মেয়ে আমাকে ছাড়া সুখী হবে না। তোমার কি যোগ্যতা আছে যে আমার মেয়েকে বিয়ে করবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স এসব কিছু আছে তোমার? আমার যা কিছু আছে সেটার 5 ভাগের 1 ভাগ আপনার নাই। আর আপনি এখনো আমার আসল পরিচয় পান নাই, আমি কে। তা বলো তুমি কে? আর তোমাকে দেখে তো মনে হয় না তুমি আমার থেকে বড় লোক। আমি বড় লোক ভাব নিয়ে চলি না, আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি। আর বাংলাদেশের রাসেল নামের কোনো মাফিয়া নাম নিশ্চয়ই শুনেছেন। শুনেছি, তবে সে খারাপ মানুষের ক্ষতি করে, তাদের মেরে রাস্তায় ফেলে রাখে, সরকার তার কিছুই করতে পারে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সেই মাফিয়া আমি। আপনার মেয়ে এতদিন আমার ওখানে ছিল, আর আপনি আমাকে আগে থেকে চিনেন। হয়তো অনেক বছর পর দেখেছেন, তাই চিনতে পারেন নাই। তোমাকে আমি চিনি মানে? আর তুমি একজন মাফিয়া হয়ে আমার বাসায় এভাবে আসলে কেন? তোমার সাথে লোকজন কোথায়? আমি সাথে কাউকে আনি নাই। আমি যে শহরে যাই সেই শহরে আমার লোক আছে। আর আপনি একটু মনে করে দেখেন তো, কয়েক বছর আগে আপনি রাস্তার একটা ছেলেকে আপনার ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আপনার গায়ে থাপ্পড়টা পড়ল। থাপ্পড়টা কেন মারতে গিয়েছি সেটা হয়তো আপনি ভালো করেই জানেন। আমার মনে পড়ছে, রাতে বৃষ্টি হওয়ার কারণে পরের দিন রাস্তায় পানি জমেছিল। আমার ড্রাইভার জোরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় তোমার গায়ে পানি পড়ে, তুমি একটা ইটের টুকরো নিয়ে আমার গাড়িতে মারো। তখন আমার ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে তোমাকে গিয়ে একটা থাপ্পড় মারে। এর ভিতরে আমি তোমাদের সামনে চলে আসলাম, তখন তুমি ড্রাইভারকে থাপ্পড় মারতে গিয়ে আমার গালে মেরে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু ওখানে আপনাদের দোষ ছিল, আমার কোনো দোষ ছিল না। আপনার ড্রাইভারের উচিত ছিল গাড়ি আস্তে আস্তে চালিয়ে যাওয়া। এখন তারপরেও ঘটনার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে আপনি মাফ করে দেন। তোমার তো কোনো দোষ নেই, তাহলে ক্ষমা চাচ্ছ কেন? আর আমি রাজি আছি পায়েলের সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। তোমার মতো ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না, এটা কি করে হয়? তুমি তোমার আব্বু আম্মুকে আমার বাসায় পাঠিয়ে দিও। একটা কথা বলি, রাগ করবেন না। আমার বাবা মা কেউ নেই, তারা আমার কাছে মৃত। আজ তাদের জন্য আমি একজন মাফিয়া নামে পরিচিত। কেন? তোমার আব্বু আম্মু কি করেছে যে কারণে তোমার কাছে তারা মৃত? হঠাৎ আমার মোবাইলটা বেজে ওঠে, তখন আমি একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করি। তখন ওপাশ থেকে বলল, আমি এক জায়গায় আছি, 1/2 ঘন্টা পর আসছি, তোমরা ওখানে অপেক্ষা করো, আপনাদের পরে সব কিছু খুলে বলবো। আমি চাই পায়েলকে আজকে সন্ধ্যায় কাজী ডেকে বিয়ে করব, তারপর তাকে নিয়ে ঢাকায় চলে যাব। আমার একটা কাজ বাকি আছে, ওটা শেষ করে বড় করে একটা অনুষ্ঠান করব, যদি আপনাদের মত থাকে। তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আমি সব কিছু রেডি করতে আসি, আর আমার বন্ধুকে মানা করে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি এখন আসি, সন্ধ্যায় আপনার বাসায় আসবো, আপনি সব কিছু রেডি করে রাখবেন। তুমি এখনো আমাদের আপনি করে বলছো কেন? এখন থেকে আমাদের আব্বু আম্মু বলে রাখবে। আর তুমি তো কিছুই খেলে না। এখন কিছু খাবো না, সন্ধ্যায় বিয়ে করার পর খাবো। আমার সাথে আরো কিছু লোক আসবে। এই বলে তাদের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমি এতক্ষণ পায়েলের আব্বু আম্মুর সাথে কথা বলছি, আর পায়েল এক কোনায় দাঁড়িয়ে সব শুনেছে। পায়েল তার আব্বু আম্মুর কথা শুনে খুশিতে রুমে চলে গেল। আমি তাদের বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা স্কুলের সামনে চলে আসলাম। স্কুলের সামনে এসে দেখি নাজিম 5 গাড়ির লোক নিয়ে অপেক্ষা করছে। আমি তাদের সামনে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থেকে নামার পর নাজিম আমার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকে আপনাকে সামনাসামনি দেখব, সেটা কখনোই স্বপ্নে ভাবি নাই। ও আচ্ছা, এখন বলো, আমজাদ খানের কত লোক দিনাজপুরে আসছে? আমরা তো কাউকে দেখি নাই। রাফি ভাই আমাকে বলার পর আমি লোক নিয়ে চলে আসি। হঠাৎ আমার মোবাইলটা বেজে উঠলো, তাকিয়ে দেখি পায়েল ফোন দিয়েছে। আমি রিসিভ করার পর পায়েল ওপাশ থেকে যেটা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। পায়েলের কথা শুনে আমার পুরো মাথা গরম হয়ে গেল। পায়েল আমাকে ফোন করে বলল,
আসলে তুমি আমাদের বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আব্বুর মোবাইলে একটা কল আসে। আমজাদ খান নামে এক লোক ফোন দিয়েছে। উনি বলছে তোমাকে যদি তাদের হাতে তুলে না দিই তাহলে আব্বুকে মেরে ফেলবে। আব্বু আম্মু এখন টেনশন করছে। আমি পায়েলের কথা শুনে মাথায় রক্ত উঠে গেছে। তখন আমি পায়েলকে বললাম, তোমার আব্বু আমাকে কোনো টেনশন করতে বলবে না। ওই আমজাদ খান আবার কিছুই করতে পারবে না। তোমার আব্বুর কিচ্ছু করতে পারবে না। আমি এখন আসছি তোমাদের বাসায়। প্লিজ তুমি এসো না। আমজাদ খানের লোক আমাদের বাসার চারপাশে ঘোরাঘুরি করছে। তোমায় দেখলে হয়তো মেরে ফেলবে ওরা। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। ওরা আমাকে এখনো চিনেই নাই। আমার কিচ্ছু করতে পারবে না। বলে ফোনটা নাজিম এবং তার লোক নিয়ে পায়েলদের বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর পায়েলদের বাসার সামনে চলে আসলাম। নাজিমকে আগে গাড়ি থেকে নামতে বললাম। তাকে বলেছি চারপাশে তাকিয়ে দেখতে, কাউকে দেখা যায়নি। নাজিম এবং তার লোক গাড়ি থেকে নেমে বাসার চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পায়নি। তারপর আমি গাড়ি থেকে নেমে বাসার ভেতরে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি আর নাজিম ভেতরে ঢুকলাম আর বাকিদের বাইরে পাহারা দিতে বললাম। ভেতরে ঢোকার পর পায়েলের আব্বু আম্মু আমার সামনে আসলো। তখন আমি বললাম, পায়েল আমাকে ফোন করে সব বলেছে। এখন বলুন আমজাদ খান আপনাকে আর কি কি বলেছে। আমজাদ খান বলেছে তোমাকে তাদের হাতে তুলে দিতে, পায়েলকে তোমার সাথে বিয়ে দিতে মানা করছে। আমি যদি সব কথা তোমাকে বলি তাহলে আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে। এখন তো আপনি আমাকে সব বলে দিয়েছেন, তাহলে যদি আমজাদ খান আপনাকে মেরে ফেলে? আমি ওই আমজাদ খানকে ভয় পাই না। তোমার সাথে কথা বলার পর আমার সাহস বেড়ে গেছে, তাই আমি কাউকেই ভয় পাই না। এই সাহসটা সবসময় মনের ভিতরে রাখবেন, তাহলে কোনো সন্ত্রাসী আপনার কিছুই করতে পারবে না। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ শুরু হলো। আমি পকেট থেকে গানটা বের করে নাজিমকে সাথে নিয়ে বাসা থেকে বেরোলাম। বাইরে এসে দেখি 15-20 জনের মতো লোক আমার লোকদের গুলি করছে। তখন আমিও তাদের গুলি করতে লাগলাম। নাজিমও গুলি করতে লাগলো। গুলি করতে করতে প্রায় সবগুলো লোক মারা গেছে, কিন্তু হঠাৎ একটা গুলি এসে আমার হাতে লাগে। আমি নিচে বসে গেলাম। নাজিম আমাকে ধরে বাসার ভেতরে নিয়ে গেল। পায়েল আমাকে দেখে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। তখন আমি বললাম, পায়েল তুমি কান্না করছো কেন? আমার কিছুই হয়নি, শুধু হাতে একটা গুলি লেগেছে, মনে ঠিক হয়ে যাবে। তুমি বললে ঠিক হয়ে যাবে? তুমি তো ডক্টর। এখন তোমার হাত থেকে গুলি বের করতে হবে, তোমায় হসপিটালে নিতে হবে এক্ষুনি। না মা, রাসেলকে নিয়ে বাসা থেকে বের হওয়া যাবে না। আমজাদ খানের লোক আবার ওর উপর আক্রমণ করতে পারে। আপনাকে কোথাও যেতে হবে না, আমি ওর গুলি বের করব। আপনি শুধু ওকে ধরে আমার রুমে নিয়ে আসুন, আমি ওর গুলি বের করার ব্যবস্থা করছি। আপনি ঠিকই বলেছেন, ভাইকে রুমে নিয়ে যান, আমি দেখি একজন ডাক্তার নিয়ে আসতে পারি নাকি। নাজিম আর পায়েলের আব্বু আমাকে ধরে পায়েলের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। গুলিটা অনেক ভেতরে ঢুকে গেছে। কিছুক্ষণ পর পায়েল রুমে এসে আমার পাশে বসলো। আমি তাকিয়ে দেখি পায়েলের হাতে একটা ছুরি। তখন পায়েল বলল, প্লিজ রাসেল, তোমায় একটু ব্যথা সহ্য করতে হবে, এছাড়া আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আমি ব্যথার কারণে কথা বলতে পারছি না। মাথা নাড়িয়ে বললাম গুলি বের করতে। তখন পায়েল নাজিমকে বলল, আপনি একটু রাসেলকে শক্ত করে চেপে ধরেন, আমি জানি ও অনেক ব্যথা পাবে। নাজিম আর কোনো কথা না বলে আমার এক হাত শক্ত করে চেপে ধরল, আরেক হাত পায়েলের আব্বু চেপে ধরল। পায়েল ছুরিটায় আগুন দিয়ে দেয়। পায়েল ছুরিটায় আগুন দিয়ে অনেক গরম করলো। তারপর ছুরিটার মাথা দিয়ে গুলি বের করতে লাগলো। পায়েল ছুরিটা হাতে লাগানোর সাথে সাথে আমি অনেক জোরে চিৎকার করতে লাগলাম। হঠাৎ আমি ব্যথায় জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কি হলো আমি বলতে পারবো না। হঠাৎ কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি রাইসা আমার এক হাত জড়িয়ে ধরে কান্না করছে। তখন আমি রাইসাকে বললাম, আমার মামুনি কান্না করছো কেন? আমার তো কিছুই হয়নি। আর তুমি এখানে কার সাথে এসেছো? আমাকে রাফি চাচু নিয়ে এসেছে। চাচু বাইরে সবার সাথে কথা বলছে। আজকে সকালে রাফি চাচু আমাকে নিয়ে এসছে। আমার মামুনি কান্না করছো কেন? আমার তো কিছু হয়নি। আর তুমি এখানে কার সাথে এসেছো? হঠাৎ রাফি, নাজিম এবং পায়েল রুমে আসলো। এতক্ষণ ধরে হাতের দিকে লক্ষ্যই করে নাই। পায়েল আমার গুলিটা বের করে হাতে ব্যান্ডেজ করে দিয়েছে। তখন রাফি বলল, তোর হাতে গুলি লেগেছে, তুই আমাকে 1 মিনিট ফোন করবি না? রাত 3টার সময় নাজিম আমাকে ফোন দিয়ে বলে তোর হাতে আমজাদ খানের লোকে গুলি করেছে। তারপর ভোরে ভোরে রাইসাকে নিয়ে রওনা দিয়ে এখানে আসলাম। এসেছিস ভালো হয়েছে। আর তোকে ফোন করতে পারি নাই, কারণ হাতে গুলি লাগার পর অনেক ব্যথা করছিল, তাই ফোন দিতে পারি নাই। আচ্ছা এখন বল, কাউকে খুঁজে পেয়েছিস?
এখনও কাউকে খুঁজে পাইনি, তবে বেশি দিন লাগবে না ওদের খুঁজে বের করতে। আমার মনে হয় মন্ত্রীর বিপক্ষে প্রার্থীকে ধরতে পারলে আমজাদ খানের সংবাদ পাওয়া যাবে। তুই বলছিস না মন্ত্রীর বিপক্ষ প্রার্থী আমজাদ খানের সাথে হাত মিলিয়েছে আমাকে মারার জন্য? আসলে তোকে না জানিয়ে আমি আমাদের এই লোককে ওই জুনাইদ সাহেব এর এখানে পাঠিয়েছি একটা কাজের জন্য। তখন ওই লোকটা আমাকে ফোন দিয়ে এসব কথা বলেছে। তাহলে ঠিক আছে, আগে ওই জোনায়েদ সাহেবকে ধরতে হবে, তাহলে সব খবর পাওয়া যাবে। আমি যে দিনাজপুরে আসছি এটা হয়তো ওর জোনায়েদ সাহেব আমজাদ খানকে বলেছে, তা না হলে বাইরের কেউ জানে না আমি কোথায় আছি। ওনাকে ধরতে হলে তো আমাদের আবার ঢাকায় ফিরিয়ে যেতে হবে, কিন্তু তোকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাব না। আমজাদ খানের লোক আবার আক্রমণ করতে পারে। তোদের কোথাও যেতে হবে না, আমি মেহেদির সাথে কথা বলছি। মেহেদিকে এবার উপরে নিয়ে আসতে হবে, এবার আমাদের খেলা শুরু হবে। ওই আমজাদ খান এবং তার লোক কাউকে বাঁচিয়ে রাখবো না। এবারে বাংলাদেশ থেকে সব অবৈধ ব্যবসায় আগুন লাগিয়ে দিব। তুই ঠিকই বলছিস, এবার আমাদের দেশের জন্য কিছু করতে হবে। দেশকে সন্ত্রাসী চেতাবাদী টেন্ডারবাজি ওদের হাত থেকে বাঁচাতে হবে, তারপর আমাদের কাজ ছেড়ে দিব। হঠাৎ পায়েল বলল, আপনাদের কথা শেষ হয়েছে, তাহলে এবার রাফি আর নাজিম তোমরা নিচে যাও, তোমাদের জন্য নাস্তা রেডি। আর রাইসা আর রাসেলকে আমি রুমে খাইয়ে দিচ্ছি। নাজিম আর রাফি ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। পায়েল আমাকে ধরে বসালো। তখন পায়েল বলল, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আর রাইসা মামুনি, তুমি আমার সাথে আসো তো, ফ্রেশ হয়ে বাবার সাথে খাবার খাবে। রাইসা আর পায়েল ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলো, আর সাথে পানি নিয়ে এসে আমার মুখটা ধুয়ে দিল। পায়েল রুম থেকে বেরিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। পায়েল নিজ হাতে আমাকে এবং রাইসাকে খাইয়ে দিচ্ছে। নাস্তা শেষ হবার পর পায়েল আমাকে ওষুধ খাইয়ে দিল। তখন আমি পায়েলকে বললাম, পায়েল তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? এটা তুমি কি বলছো? আমি আমার স্বামীর সেবা করছি, এখানে কষ্ট পাওয়ার কি আছে? এখনো তো আমাদের বিয়ে হয়নি। হয়নি তো কি হয়েছে? তুমি আগে সুস্থ হও, তারপর আমাদের বিয়ে হবে। যদি আমজাদ খানকে মারতে গিয়ে মরে যাই তখন তুমি কি করবে? তখন আমিও তোমার কাছে চলে যাব। তুমি যদি আমার কাছে চলে আসো তাহলে আমার মেয়েকে কে দেখে রাখবে? তখন তো তুমি ছাড়া আরো আপন কেউ থাকবে না। আমার কথা শুনে রাইসা বলে উঠল, যদি তোমার কিছু হয় তাহলে আমি আর আম্মু তোমার কাছে চলে যাব। আমি আর কোনো কথা না বলে রাইসা এবং পায়েলকে জড়িয়ে ধরলাম। পায়েল আর রাইসা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ আমার মোবাইলে একটা কল আসলো। কলটা রিসিভ করার পর ওই পাশ থেকে যে কথা বলল তার কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। ওপাশ থেকে যে ফোন করেছে সে আর কেউ নয়, বর্তমান মন্ত্রী। মন্ত্রী বলল, রাসেল মাফিয়া, তোর সাহস কি করে হলো আমার অবৈধ ব্যবসায় আগুন লাগানোর? তুই এখনো আমায় চিনতে পারিস নাই, তোকে আমি মেরেই ফেলবো। তুই কে মনে করেছিস আমি তোর কথা বিশ্বাস করব? আরে তোকে আমি হারে হারে চিনি, তাই তো তোর পেছনে লোক লাগিয়ে রেখেছি। তুই আমাকে ভুলিয়ে ভালিয়ে ভালো সেজেছিস, সেটা আমি বুঝতে পেরেছি। তুই হয়তো আরেকটা কথা জানিস না, ওই আমজাদ খানও আমার সাথে হাত মিলাইছে। তোর কারণে আমরা কোনো কাজ ঠিক মতো করতে পারছি না, তাই তো জুনায়েদও আমাদের সাথে হাত মিলাইছে। এবার তোকে শেষ করে দেশটা আমাদের মতো চালাবো। আমি বেঁচে থাকতে তোরা সেটা কখনোই পারবি না। এতদিন তোকে কিচ্ছু করি নাই একমাত্র তোর স্ত্রীর কারণে, কিন্তু এবার তোকেও ওই আমজাদ খানের সাথে গুলি করে মারবো। সেটা তুই চেষ্টা করে দেখতে পারিস। এবার তো তুই বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই মরার জন্য প্রস্তুত থাকিস। সেটা সময় হলেই দেখতে পাবি কে কাকে মারে। এবার আর তোর ওপর দয়া করব না। তোদের মতো মানুষদের না মেরে এ মাফিয়া কখনো শান্ত হবে না। বলে ফোনটা কেটে দিলাম। তখন পায়েল আমাকে বলল, কার ফোন ছিল? আর তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছিলে? আমার অনেক ভয় হচ্ছে, যদি ওরা তোমায় মেরে ফেলে। ওদের না মেরে আমি মাফিয়া কখনো মরব না, আর মরলেও আফসোস থাকবে না, কারণ দেশের মানুষের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছি। তুমি একা ওদের সাথে পেরিয়ে উঠবে না। মন্ত্রীর হাত তো অনেক বড়, ওনার হাত দেশের বাইরের মানুষের সাথেও আছে। আমার হাতও অনেক বড়, সেটা তুমি সময় হলেই দেখতে পাবে। আমাকে দেখতে সাধারণ মানুষের মতো লাগে, কিন্তু আমি যে কত বড় হারামি এবং এটা ওই মন্ত্রী আর আমজাদ খান জানে না। তোমার কিছু হয়ে গেলে আমি আর রাইসা কাকে নিয়ে বাঁচবো বলো? আমি তোমায় হারাতে পারবো না। ফাইল তুমি ভেঙে পড়ো না, তাহলে আমি কাজটা করতে পারবো না। শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন এই জালিমদের ধ্বংস করতে পারি, তাহলে দেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমি তোমার জন্য সব সময় দোয়া করি, তুমি যেন দেশের মানুষকে এইসব জালিমদের হাত থেকে রক্ষা করতে পারো।
এই বলে পায়েল আমাকে জড়িয়ে ধরল। একটা কথা বলতে ভুলে গিয়েছি, আসলে আমি জানতাম মন্ত্রী এত সহজে ভালো হবার কথা নয়। হঠাৎ ভালো হবার নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই ওনার পেছনে লোক লাগিয়ে রেখেছে। পরে আমি সব জানতে পারলাম, মানুষের সাথে ওপরে ভালোভাবে কথা বলবে আর ভেতরে অবৈধ ব্যবসা করে যাচ্ছে। তাই আমার লোকগুলোকে বলেছি সুযোগ পেলে মন্ত্রীর গোডাউনে আগুন লাগিয়ে দিতে। ওরা তাই করল। কিন্তু মন্ত্রীর আরও অনেকগুলো অবৈধ ব্যবসা আছে, সেগুলো কোথায় সেটাও আমি জানি। রাতে পায়েল নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে, ওষুধ খাইয়ে দিয়ে অন্য একটা রুমে রাইসাকে নিয়ে চলে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে মেহেদিকে ফোন দিলাম। মেহেদি কল রিসিভ করে বলল, কিরে কেমন আছিস? তোর হাতের ব্যথা কমেছে? আমি ভালো আছি, ব্যথা আগের থেকে কিছুটা কমছে। এখন বল তুই কেমন আছিস? সবগুলো ট্রেনিং দেওয়া শেষ হয়েছে। আমিও ভালো আছি, আর সবগুলোকে ভালোভাবে ট্রেনিং দিয়েছি। এখন তুই বললে উপরে উঠে আসবো, আমাদের কাজ শুরু করে দিব। কালকে তুই সবাইকে নিয়ে উপরে উঠে আসবি, আর মন্ত্রীর এবং জোনায়েদের যত অবৈধ ব্যবসা আছে সবগুলো ধ্বংস করে দিবি। তাদের লোক একটাকেও বাঁচিয়ে রাখবি না, সবগুলোকে মেরে মাটির নিচে পুঁতে রাখবি। ঠিক আছে, তুই যেভাবে বলবি সেইভাবে কাজ হয়ে যাবে। আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিস। সমস্যা নেই, আমি রাফিকে বলে দেব, সে তোর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। আর কখন কি হয় আমাকে জানাবি। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। এবার আপনাদের একটা গোপন কথা খুলে বলি। মন্ত্রীর স্ত্রী মানে আন্টি আমাকে একদিন তার রুমে নিয়ে দরজা বন্ধ করে বলল, রাসেল, আমার একটা কাজ করে দিতে পারবি? হয়তো যে কাজের কথা বলবো তুমি সেটা কখনোই কল্পনা করতে পারবে না, কিন্তু তুমি আমার কাজটা করে দিবে। আমি জানি তুমি এই কাজটা করতে পারবে। ঠিক আছে আন্টি, যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই তোমার কাজটা করে দিব। তবে এমন কোনো কাজের কথা বলবে না যেটা আমি পারবো না। আমার কাজটা হচ্ছে আমার স্বামী মানে তোমার আঙ্কেলকে মেরে ফেলতে হবে। আন্টি, এটা আপনি কি বলছেন? আঙ্কেলকে মারবো? আর ওনাকে মারলে তো আপনি বিধবা হয়ে যাবেন। বিধবা হলে আমার কোনো সমস্যা নেই, ওই খুনিকে তোমার মারতে হবে। তুমি জানো ওই মন্ত্রী আমার বাবা মাকে মেরে আমাকে জোর করে বিয়ে করেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে মারার জন্য, কিন্তু মারতে পারি নাই। তুমি ওকে মেরে ফেলো, ওর মতো খুনির সাথে আমি সংসার করতে চাই না। ও শুধু আমার বাবা মাকে মারে নাই, ও আমার ভালোবাসার মানুষটাকেও মেরে ফেলেছে। আন্টির কথাগুলো বলতে ওনার চোখ দিয়ে পানি পড়ে ভিজে যাচ্ছে। আন্টির কথা শুনে যেন আমার পায়ের নিচের মাটি সরে গেল। তখন আমি আন্টিকে বললাম, আচ্ছা আন্টি, মন্ত্রী কেন আপনার বাবা মাকে মেরেছে এবং আপনার ভালোবাসার মানুষকে মেরেছে? আমার কথা শুনে আন্টি বলতে লাগলো, এই মন্ত্রী আমার বাবার সম্পত্তির জন্য আব্বু আম্মুকে মেরে ফেলেছে। তখন এই মন্ত্রী কিছুই ছিল না, এই মন্ত্রী আব্বুর অফিসে একজন ম্যানেজার ছিল। আব্বু তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু মন্ত্রী আব্বুর সাথে বেইমানি করে। বাড়ি গাড়ি অফিস ব্যাংক ব্যালেন্স সব কিছু সই করে নিয়ে নেয়। আব্বু পুলিশের কাছে মামলা করতে যাওয়ার সময়, এবার বলুন আপনার ভালোবাসার মানুষের সাথে কতদিন সম্পর্ক ছিল, আর আপনার আব্বু আম্মুকে মারার আগে আপনি কি করতেন? তখন আমি পড়ালেখা করতাম, মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট করার পর আব্বু আম্মুকে মেরে ফেলে এবং আমাকে জোর করে বিয়ে করে। আর আমার আর রাতুলের রিলেশন কলেজ লাইফ থেকে। মন্ত্রী আমাকে বিয়ে করার পর কেমন করে যেন রাতুলের কথা জানতে পারে, পরে আমাকে রাতুলকে মেরে ফেলার হুমকি দেয় যদি আমি বাইরে কারো কাছে কিছু বলি। কিন্তু কয়টা মাস যাওয়ার পর রাতুলের কোনো খোঁজ খবর পাইনি। সেও কি বেঁচে আছে নাকি মন্ত্রী ওকে মেরে ফেলেছে সেটা বলতে পারবো না। আমার মনে হয় মন্ত্রী তাকে মেরে ফেলেছে। ঠিক আছে আন্টি, আমি আপনাকে কথা দিচ্ছি, একে আমি কখনোই বাঁচিয়ে রাখবো না। এখন ওনাকে মারা সহজ হবে না, আমার কিছু প্রমাণ জোগাড় করতে হবে, তা না হলে ওনাকে মারা যাবে না। ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। যদি কখনো দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো, আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। এই ছিল আন্টির সাথে আমার কথা। তারপর ওই মন্ত্রীকে আমি দু চোখে দেখতে পারতাম না, আর মন্ত্রী যে আমাকে সবসময় ডাকতো তখনই চলে যেতাম, কারণ আমার প্রমাণ বের করতে হবে। আর এই পর্যন্ত মন্ত্রী থেকে প্রায় 20 কোটি টাকার মতো নিয়েছি। এই সবগুলো টাকা গরিবদের হক ছিল, তাই তাদের জন্য এত কিছু করে যাচ্ছি। আমি প্রায় অনেক প্রমাণ জোগাড় করেছি। এইসব প্রমাণ জোগাড় করতে আন্টিও আমাকে সাহায্য করেছে। তো কি প্রমাণ জোগাড় করছি সেটা সময় হলেই জানতে পারবেন। দেখতে দেখতে 10টা দিন চলে গেল। এখন মোটামুটি সুস্থ আছি, হাতটা নাড়াচাড়া করতে পারছি, কিন্তু গাটা এখনো শুকায়নি। আজকে পায়েল, আমি আর রাইসা মার্কেট করতে এসেছি। এখানে আসার সময় কোনো জামা কাপড় নিয়ে আসেনি। রাফি 2 সেট জামা কিনে নিয়ে এসেছে।
কিন্তু সেটা আমার পছন্দ হয়নি। কোনো রকম 10টা দিন পড়েছি। আমার সাথে প্রায় 10টা গাড়ির লোক এসেছে। তারা সবাই মার্কেটের সামনে পাহারা দিচ্ছে। পায়েলের জন্য কিছু জামা কাপড় নিলাম, রাইসার জন্য নিলাম। হঠাৎ একটা নেকলেসের ওপর চোখ যায়। আমার নেকলেসটা অনেক পছন্দ হয়েছে, তাই পায়েল এবং রাইসার চোখ ফাঁকি দিয়ে নেকলেসটা কিনে নিলাম। এটা পায়েলকে ভালো মানাবে। কেনাকাটা সব শেষ। তখন মনে পড়লো শ্বশুর শাশুড়ির জন্য তো কিছুই নিলাম না। তারপর শ্বশুর শাশুড়ির জন্য কিছু মার্কেট করলাম, সব কিছু কেনাকাটা শেষ করলাম। তারপর পায়েলকে বললাম, পায়েল তোমার কি আর কিছু লাগবে? যদি লাগে বলো। আর রাইসা মামুনি, তোমার আর কিছু লাগবে? আব্বু, আমার ওই বড় পুতুলটা লাগবে। পুতুলটা দেখতে অনেক সুন্দর। ঠিক আছে মামুনি, আমি এখনই কিনে দিচ্ছি তোমাকে। রাসেল, আমাকে ওই নূপুর জোড়া কিনে দাও না। আমি ঠিক আছে বলে রাইসার পুতুল এবং পায়েলের নূপুর কিনে নিলাম। এর ফাঁকে রাফির জন্য কিছু কেনাকাটা করলাম। সবকিছু শেষ করে মার্কেট থেকে বেরিয়ে আসতে হঠাৎ আমাদের সামনে একজন মহিলা আসলো এবং ওনার সাথে আরও 2জন মানুষ ছিল। তাদের দেখে মাথায় রক্ত উঠে গেল। তারা এখানে কেন, আর আমার সামনে আসলো কেন? আমি তো এখন তাদের কাউকে চিনি না। এই পৃথিবী মরুভূমি, কেহ কারো নয়। ভালোবাসার মাঝেই হবে তোমার পরিচয়। মানুষ যখন খুব বেশি দুঃখে থাকে খুব চেষ্টা করে নিজেকে খুশি রাখতে আর সবার সামনে হাসি মুখে থাকার চেষ্টা করে, কিন্তু অন্তর ঠিকই কেঁদে দেয়। আপনারা হয়তো ভাবছেন তারা কারা যে তাদের দেখে মাথায় রক্ত উঠে গেল। তারা আর কেউ নয়, একজন হচ্ছে আমার গর্ভধারিণী মা এবং বাকি 2জন হচ্ছে আমার মামা মামি। আম্মু আমাকে দেখে বলল, রাসেল, তুই এতদিন কোথায় ছিলি? আমি দেশে এসে তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তুই আমাকে ক্ষমা করে দে। তোর বাবার সাথে ঝগড়া করে তোকে ফেলে বাইরে চলে গেছি, তাও আবার তোদের না নিয়ে। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমার আব্বু আম্মু তো অনেক আগেই আমার কাছে মারা গেছে। রাসেল, তুমি এটা কি বলছো? তোমার আম্মু না হয় তোমাকে ফেলে চলে গেছে, তাই বলে তুমি তাদের মৃত বলবে? তোমার আম্মু তার ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার আম্মু দেশে এসে তোমাকে অনেক জায়গায় খুঁজেছে, তোমার জন্য অনেক কান্নাকাটি করে। প্লিজ তুমি তোমার আম্মুকে ক্ষমা করে দাও। ক্ষমা? সেটা আমি কখনো করব না। তারা নিজেদের স্বার্থে আমাকে ফেলে রেখে যে যার মতো চলে গেছে। একটাবার আমার কথা চিন্তা করে নেই। আমি তাদের কাছে এতটাই বোঝা হয়ে গেছি। আমি কি করব? তোর আব্বুর কারণে আমি বাইরে চলে গেছি। তোর আব্বু বাইরের মেয়েদের সাথে হোটেলে রাত কাটায়, সেটা নিয়ে তোর আব্বুর সাথে প্রতিদিন ঝগড়া করি, কিন্তু তোর আব্বু ভালো হয় না। তাই বাসা থেকে বেরিয়ে আসার আগের দিন তোর আব্বুর সাথে কথা কাটাকাটির মধ্যে দিয়ে তোর আব্বু আমাকে অনেক মারধর করে। তাই কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে একটা বান্ধবীর বাসায় চলে যাই। তার কিছুদিন পর কানাডা চলে যাই আমার আরেক বান্ধবীর কাছে। তোর কথা অনেক মনে পড়েছে, প্রতিদিন রাতে কান্না করতাম। কয়েক বছর যাওয়ার পর আর থাকতে না পেরে বাংলাদেশে চলে আসি। এসে তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজকে তোর মামাতো বোন রিয়ার জন্য বিয়ের মার্কেট করতে আসি, হঠাৎ দেখি তুই মার্কেট থেকে বেরিয়েছিস। আম্মু এতক্ষণ কথাগুলো বলতে চোখের পানি দিয়ে পুরো শাড়ি ভিজিয়ে ফেলেছে। তখন আমি বললাম, এতই যদি আমার কথা মনে পড়তো তাহলে অবশ্যই ফিরে আসতে, কিন্তু তুমি তো আসলে না। এখন তুমি অনেক দেরি করে ফেলেছ। আমার দুনিয়া আপন বলতে কেউ নেই। বাংলাদেশের মানুষ এখন আমার আপনজন। তাদের সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তারা সবাই আমাকে ভালোবাসে। তারা এখন আমাকে এক নামে চেনে, মাফিয়া কিং রাসেল। আজ আমি মাফিয়া হয়েছি তোমাদের কারণে। আমার জীবনটা তোমরা ধ্বংস করে দিয়েছো। তোমরা যদি এমনটা না করতে তাহলে আমার জীবনটা সুন্দরভাবে চলতো। আমি তো বলেছি আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। আপনি আমার সামনে থেকে গেলে আমি অনেক খুশি হব। তার মানে তুই সেই মাফিয়া কিং রাসেল? তোর নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি। আজকে তোকে দেখলাম। তুই যে কাজ করছিস সেটা দেখে অনেক খুশি হয়েছি। একবার কি তোর মাকে ক্ষমা করে দেওয়া যায় না? তাদের তো ক্ষমা আমি কখনোই করব না, তার সাথে তোমাদেরও ক্ষমা করব না। আব্বু আম্মু আমাকে ছেড়ে যাওয়ার পর আপনারা আমাকে একটা বারের জন্য খোঁজ খবর পর্যন্ত নেননি। আপনারাও তাদের মতো আমার কোনো খোঁজ খবর নেন নাই। আসলে তোর আম্মুর কথা শুনে আমরা তোদের আর খোঁজ খবর নেইনি, কিন্তু আমাদের দরকার ছিল তোর খোঁজ খবর নেওয়ার। তুই আমাদের মাফ করে দে।
তুই আগের মতো আমাদের কাছে ফিরে আয়। আমি দুঃখিত, আপনাদের সাথে কোথাও যাব না। আপনারা এখান থেকে চলে যান। আপনারা না গেলে আমি চলে যাচ্ছি। পায়েল চলো। আমি আর কোনো কথা না বলে পায়েল আর রাইসাকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আম্মু এবং মামা মামি এখনো ওখানে দাঁড়িয়ে আছে। আম্মু দাঁড়িয়ে এখনো কান্না করে যাচ্ছে। এতক্ষণ চোখের পানি অনেক কষ্টে আটকে রেখেছি। আম্মুকে আজ প্রায় 5 বছর পর দেখছি। আগের থেকে কেমন শুকিয়ে গেছে। মনে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না। নিজের চোখ দিয়ে জোরে জোরে পানি পড়তে লাগলো। আমার সাথে কেন এমন করছো? আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেলে? তোমাদের জন্য আমার মনে এখন ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা। গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম। তখন পায়েল বলল, তুমি তোমার আম্মুকে ক্ষমা করে দিতে, উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। কি করে ক্ষমা করি বলো? তাদের জন্য আমি এই পথে এসেছি। তারা যদি সুন্দরভাবে চলতো তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। এখানে তো তোমার আব্বুর কারণেই তোমার আম্মু চলে গিয়েছে। দোষ তো তোমার আব্বুর, তোমার আম্মুর তো কোনো দোষ নেই। ওনাকে তো আমি সামনে ফেলে নিজ হাতে গুলি করে মারবো। ওনার জন্য আজ এত কিছু হয়েছে। আমি বলি কি, তোমার আব্বুকে ক্ষমা করে দাও। উনি তো তোমার আব্বুর জন্য বাসা থেকে বেরিয়ে গিয়েছে। শাস্তি দিলে তোমার আব্বুকে দাও। ওনাকে তো দিবই, কিন্তু আম্মুর উপর রাগ উঠেছে। কারণ আমার কথা যখন মনে পড়ছে, তাহলে ফিরে আসে নাই কেন? এত বছর পর কেন আসলো? পায়েল আর কোনো কথা বললো না। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। পায়েল রাইসাকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বাসার ভেতরে চলে আসলাম। আমার লোক সবগুলো জিনিসপত্র নিয়ে ভেতরে আসলো। রাতে খাওয়া দাওয়া করার পর পায়েলকে বললাম তাদের ছাদে একটু আসতে। আমি ছাদে গিয়ে এক কোণায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পায়েল ছাদে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমিও পায়েলকে জড়িয়ে ধরলাম। তখন পায়েল বলল, তাই এবার বলো, হঠাৎ ছাদে আসতে বলে কেন? তোমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা দেওয়ার জন্য আসতে বললাম। জিনিসটা কি? যদি আমায় দেখাতে। আগে তুমি চোখটা বন্ধ করো, তারপর দিব। পায়েল চোখ বন্ধ করলো। তখন আমি প্যাকেট থেকে নেকলেসটা বের করে পায়েলের গলায় পরিয়ে দিলাম। তারপর বললাম চোখ খুলতে। আমি মোবাইল বের করে ক্যামেরা চালু করে পায়েলের সামনে ধরলাম। পায়েল চোখ খুলে তার গলায় নেকলেসটা দেখে বলল, নেকলেসটা অনেক সুন্দর। তুমি কখন কিনলে নেকলেসটা? এটা আমি লুকিয়ে কিনেছি তোমাকে দেওয়ার জন্য। তোমাকে কিন্তু নেকলেসটা অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না কে কিনেছে আমার জন্য? তোমার পছন্দ আছে, বলতেই হবে। পায়েল আমাকে একটু জড়িয়ে ধরে থাকবে। আজ এত বছর পর আম্মুকে দেখে কেমন যেন খারাপ লাগছে। ঠিক আছে ধরছি। এতই যখন খারাপ লাগে তাহলে ওই সময় ফিরিয়ে দিলে কেন? অভিমান আর ঘৃণায় তাই আম্মুকে ফিরিয়ে দিয়েছে। আমি কখনো এমনটা করতে চাই নাই। তুমি জানো, তারা আমাকে ছেড়ে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছে। এমন কোনো রাত নাই তাদের জন্য কান্না করি নাই। চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে সবটা ঠিক হয়ে যাবে। পায়েল আর আমি কিছুক্ষণ ছাদে থেকে নিচে এসে যে যার রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই মোবাইলটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিয়েছে। ফোন রিসিভ করার পর মেহেদি বলল, কিরে কেমন আছিস? ওই মন্ত্রী এবং আমজাদ খানের সব খবর পেয়ে গেছি, কিছু প্রমাণ জোগাড় করে ফেলেছি। তাহলে তো ভালোই। এখন আমাদের মিশনে যেতে হবে। তুই সবকিছু রেডি করে রাখ। আমি জানি সব কিছু রেডি করে রাখছি। তুই কালকে ঢাকায় ফিরে আয়। আমজাদ খান এখন ঢাকায় আছে। ঠিক আছে, তাহলে আমি সবাইকে নিয়ে ঢাকায় ফিরে আসছি বলে ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বুকটা হঠাৎ কেমন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি পায়েল আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। পায়েলের চেহারার দিকে তাকিয়ে দেখি কেমন যেন মায়া আছে। আমি পায়েলের কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে পায়েলের ঘুম ভেঙে গেল। তখন পায়েল বলল, আমাকে চুমু দিলে হবে না, আমাকে এখন একটা কিস করতে হবে। আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। তার মানে তুমি ঘুমিয়ে নেই, এতক্ষণ সজাগ ছিলে? ঠিকই ধরেছো, আমি এতক্ষণ জেগেই ছিলাম। আমি দেখতে চেয়েছি তুমি আমাকে দেখে কি করো। এখন কোনো কথা না বলে কিস করো তো। কি আর করার, এমনিতেও পায়েলের ঠোঁটের দিকে নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই পায়েলের সাথে নিলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে এরপর কিছুক্ষণ ছেড়ে দুজনকে জড়িয়ে ধরে থেকে এরপর ছেড়ে আমি বললাম, পায়েল আমি আজকে ঢাকায় ফিরে যাব। আমাদের মিশন ঢাকায় হবে, কারণ আমজাদ খান এখন ঢাকায় আছে। আমার কিছু হয়ে গেলে আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো।
তোমার কিছু হয়ে গেলে আমিও তোমার কাছে ফিরে যাব। আমি তোমার ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। এত ভালোবাসো আমাকে, সারা জীবন এভাবে ভালোবেসে যাবে তো? ঠিক আছে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে তোমার কাছে ফিরে আসবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায়, আমি তোমার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোমার হেফাজতে রাখে। ঠিক আছে, এখন তোমার রুমে যাও, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়বো। তুমি রাইসার খেয়াল রেখো। পায়েল আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আসার সময় শ্বশুর শাশুড়িকে বলে আসলাম। পায়েল আর রাইসা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় ফিরে আসলাম, নিজের বাসায় চলে আসলাম। আসার সময় মেহেদিকে বলেছি আমার বাসায় থাকতে। নাজিম তার লোক নিয়ে আমার সাথে এসেছে। বাসায় এসে ভেতরে ঢুকে দেখি মেহেদি সোফায় বসে আছে। খালা আমাকে দেখে বলল, কেমন আছো রাসেল? তোমার হাতের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ খালা, ভালো আছি। তুমি কেমন আছো? হাতের অবস্থা আগের থেকে মোটামুটি ভালো, তবে এখনো গা শুকায় নাই। আমিও ভালো আছি। তোমার গুলি লাগার কথা শুনে অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাক, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এ বলে খালা চলে গেল। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় রাফি আর মেহেদিকে বললাম আমার রুমে আসতে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি মন্ত্রী ফোন দিয়েছে। ফোন রিসিভ করার পর মন্ত্রী যে কথা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন্ত্রী বলল, মাফিয়া রাসেল, তুই এখন কোথায়? তোর মেয়ে রাইসা এবং তোর ভালোবাসার মানুষ এখন আমার কাছে। যদি তাদের বাঁচাতে চাস তাহলে তুই একা আমার এখানে আসবি। যদি কোনো চালাকি করিস তাহলে ওদের মরামুখ দেখবি। তোর বাসার সামনে একটা গাড়ি আসবে, সোজা ওটাতে উঠে যা। তুই ওদের কিচ্ছু করবি না, আমি তোর কথা মতো এখনই আসছি। সরি, ঠিক আছে, তাহলে আমি ওদের কিছুই করব না। তুই এখনই বাসা থেকে বেরিয়ে পড়, দেরি করলে ওদেরকে হারাতে হবে। এ বলে মন্ত্রী ফোন কেটে দিল। তখন মেহেদি আর রাফি আমার সামনে আসলো। আমাকে চিন্তিত দেখে মেহেদি বলল, কিরে, কার সাথে কথা বলছিস? আর তোকে কেমন চিন্তিত লাগছে? কি হয়েছে আমাদের খুলে বল। মন্ত্রী আমার মেয়ে এবং পায়েলকে তুলে নিয়ে গেছে। মন্ত্রী বলেছে তাদের বাঁচাতে চাইলে আমাকে একা ওখানে যেতে। দেরি হলে রাইসা এবং পায়েলকে মেরে ফেলবে। মন্ত্রীর এত বড় সাহস! ও জানে না কার সাথে পাঙ্গা নিতে আসছে। আজকে ওই মন্ত্রীকে মেরেই ফেলবো। শোন, আমি কি বলি, আমি এখন বাসা থেকে বেরিয়ে পড়বো আর আমার মোবাইলের লোকেশন চালু করে রাখবো। তোরা আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার 30 মিনিট পর বেরিয়ে পড়বি। তুই চিন্তা করিস না, আমরা সব কিছু রেডি করে বেরিয়ে পড়বো। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয়। তারা আমাকে মেরে ফেলবে সেটা আমি জানি, কিন্তু মরার আগ পর্যন্ত তাদের সাথে লড়াই করে মরতে চাই। হঠাৎ ফোনটা বেজে উঠল। রিসিভ করার পর ওপাশ থেকে পায়েলের আব্বু বলল, রাসেল, তুমি কোথায়? তোমার বাসা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিছু লোক আমার বাসায় ঢোকে। পায়েল আর রাইসাকে তুলে নিয়ে গেছে। ওরা আমার আর পায়েলের আম্বুর মাথায় বাড়ি দিয়েছে। তারপর আমরা জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরছে, তারপর তোমাকে ফোন দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, যারা ওদের তুলে নিয়ে গেছে তারা আমাকে ফোন দিয়েছে। আমি এখনই বেরিয়ে পড়ছি, ওদের কিচ্ছু হবে না। এই বলে ফোন কেটে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমাকে দেখে একটা গাড়ি সামনে আসলো। তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। আমি বাসা থেকে বেরিয়ে আসতে আরেকজনকে ফোন দিয়েছি। কাকে দিয়েছি সেটা সময় হলে জানতে পারবেন। কিছুক্ষণ পর গাড়ি একটা গোডাউনের ভেতরে ঢুকে গেল। আমি গাড়ি থেকে নামার আগে মোবাইল বন্ধ করে রেখেছি। আমি জানি মেহেদি জায়গায় চিনে ফেলেছে। গাড়ি থেকে নামার সাথে সাথে 2টা লোক এসে আমাকে চেক করলো। আমার কাছে শুধু মোবাইল পেয়েছে, তারা মোবাইল নিয়ে এলো, এটা আমি আগেই আন্দাজ করতে পারছি। তারপর ওই লোক 2টা আমাকে ভেতরে নিয়ে গেল। ভেতরে গিয়ে দেখি পায়েল আর রাইসাকে 2 জন লোক ধরে রেখেছে। তাদের চেহারা দেখে বুঝতে পারলাম ওদের গায়ে হাত তুলেছে। রাইসা আমাকে দেখে কান্না করে বলল, আব্বু তুমি এসেছো? এই লোকগুলো আমাকে আর আম্মুকে অনেক মেরেছে। দেখো, আমার আর আম্মুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। তুমি আমাদের ওদের হাত থেকে বাঁচাও। আম্মু তোমাদের কিছুই হবে না, আব্বু এসে গেছি, এখন তোমরা বাসায় যেতে পারবে। হঠাৎ মন্ত্রী জোনায়েদ এবং সাথে আরেকজন বেরিয়ে সামনে আসলো। মন্ত্রী আর জোনায়েদ বাদে আরেকজনকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। ওনাকে দেখে পুরো মাথা গরম হয়ে গেছে। তিনি আর কেউ নয়, আমার বাবা আমজাদ খান।
এই কারণেই তো বলি, ওনার নাম শোনার পর আমার কাছে কেমন যেন লাগছে। তখন আব্বু বলল, কি মিস্টার মাফিয়া কিং আসেল, আমাকে চিনতে পারছো? আমি সেই আমজাদ খান, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ, মানে তোমার জন্মদাতা পিতা। তোর মতো পিতারে আমি ঘৃণা করি। তোকে আমি কখনো বাবা মানি নাই। তুই একটা ধোকাবাজ, তুই একটা খুনি, তুই একটা নিষ্পাপ এর বাবা মাকে খুন করছিস। তোকে আজ আমি নিজ হাতে মেরে ফেলবো। সেটা তুমি কখনোই পারবে না। ওরা আমার অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে বলে দিচ্ছে, তাই ওদের মেরে ফেলেছি। আজকে তোমার জীবনের শেষ দিন। তোমাকে মারার জন্য আজকে ওদের তুলে নিয়ে এসেছি। তুমি কি মনে করেছো আমরা তোমাকে মারতে পারবো না? তোমার হাতে গুলি লাগার পর থেকে আমার ওখানে চারপাশে লোক লাগিয়ে রেখেছি। তোমার ওখানে চারপাশে লোক লাগিয়ে রেখেছি। পরে তুমি যখন ঢাকা ফিরে এসেছো, তখন আমার লোকগুলোকে বললাম তোমার ভালোবাসা এবং তোমার মেয়েকে তুলে আনতেম। এখন তোকে আমি নিজ হাতে মারবো। না আমজাদ খান, আমি ওকে নিজ হাতে মারবো। ও আমার অবৈধ সব ব্যবসায় আগুন লাগিয়ে দিয়েছে, আমার কোটি কোটি টাকার ক্ষতি করেছে। মন্ত্রীর কথা শুনে জুনাইদ বলল, ও তোমার আমার একা ক্ষতি করে নেই, আমারও অনেক টাকার অবৈধ সম্পদ নষ্ট করেছে। আমি তাকে নিজের হাতে মারবো। তখন আমি ওদের সবাইকে বললাম, আমারে মারবি ভালো কথা, ওদের আমারে মারবি ভালো কথা, তাহলে ওদের আটকে রাখছিস কেন? ওদের ছেড়ে দে, আমি তো কোথাও যাচ্ছি না। তুই যেতে চাইলেও পারবি না, ওদের ছেড়ে দে, আর মাফিয়া আসেলকে দড়ি দিয়ে বেঁধে ফেলো। পায়েল আর রাইসা মামনি, তোমরা বাসায় চলে যাও। আব্বু ওদের সাথে একটু হিসাব নিকাশ মিলে আসছি। না, আমি তোমায় ছেড়ে যাব না, ওরা তোমায় মেরে ফেলবে। পায়েল, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, ওরা আমার কিছুই করতে পারবে না। তুমি রাইসাকে নিয়ে বাসায় চলে যাও। পায়েল আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। তারপর আমজাদ খানের লোক এসে আমাকে একটা চেয়ারায় বেঁধে ফেলল। তখন আমজাদ খান বলল, এই মাফিয়া তোমাদের যেমন ক্ষতি করেছে, তেমন আমার অনেক লোককেও মেরে ফেলেছে। আমি মনে করছি আমার দ্বিতীয় স্ত্রীকে মেরে বাংলাদেশে অবৈধ ব্যবসা করব, কিন্তু ওর জন্য পারছি না। আজকে আমরা তিনজনে ওকে গুলি করে মারব। ঠিক বলেছিস, ওর জন্য ঠিকভাবে ব্যবসা করতে পারছি না। যে কাজ করতে যাই সবগুলোতেই বাধা দেয়। ওকে মেরে আবার অবৈধ ব্যবসা শুরু করব। আমার নিজের মতো দেশটা চালাবো, আমার কথায় দেশের মানুষ উঠবে আর বসবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে ফেল, আমাদের অনেক জ্বালিয়েছে। আজকে ওকে মেরে আমরা বাংলাদেশে রাজত্ব কায়েম করব। এই বলে ওরা তিনজন আমাকে গুলি করতে যাবে, তখন বাইরে গোলাগুলির শব্দ শুরু হলো। তাদের একটা লোক এসে বলল, ভাই বাইরে 4টা হেলিকপ্টার দিয়ে আমাদের আক্রমণ করেছে। হেলিকপ্টার দিয়ে যারা আক্রমণ করেছে তারা সবাই সেনাবাহিনীর লোক এবং মাফিয়া রাসেলের লোক ও সাথে আছে। ওই লোকটার কথা শুনে আমজাদ খান বলল, তুই আমার সাথে চিটিং করছিস, কিন্তু তোর লোক আক্রমণ করছে সেটা মানলাম, কিন্তু সেনাবাহিনী আমাদের আক্রমণ করছে কেন? আমজাদ খানের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তোরা কি আমার এতই বোকা মনে করছিস যে তোকে কথা মতো এমনি চলে আসবো? আমি আসার সময় সব প্ল্যান করে আসছি। আগে আমজাদ খান, আপনি সালাউদ্দিন মেজরকে চিনেন? মেজর সালাউদ্দিন তো আমার এক সময় বন্ধু ছিল, কিন্তু তার সাথে কিছু কাটাকাটি হয়, তারপর থেকে ওর সাথে যোগাযোগ করি না। তাহলে ঠিক ধরছেন, ওই আপনার বন্ধু সালাউদ্দিন আঙ্কেলের সাথে আমার ভালো পরিচয়। উনি আমার কাজ সম্বন্ধে সব কিছু জানেন। উনি বলেছে কখনো তাকে দরকার হলে নক করতে, তাই আসার সময় ওনাকে বলে এসেছি। আর আমার আরেকটা কাজ হয়ে গেছে, যেটা তোদের ফাঁসির দাড়িতে ঝোলাবে, কিন্তু আমি তোদের আইনের আওতায় তুলে দিব না, আমি নিজ হাতে তোদের মারবো। তোরা আমার সাথে এতক্ষণ কি কি বলেছিস সব কিছু এতক্ষণ ফিরেও হয়েছে। এ দেখ। আমার কথা শুনে মন্ত্রী জোনায়েদ এবং আমজাদ খান ভয় পেয়ে গেছে। আমি সব বাসা থেকে বেরিয়ে আসার আগেই করে এসেছি। তখন আমজাদ খান বলল, আমরা যেহেতু আজকে ধরা খেয়েছি, তাহলে তোকে বাঁচিয়ে রাখবো না, আমাদের সাথে তোকেও মরতে হবে। এ কথা বলে আমাকে গুলি করতে চলে গেলে রাফি আর মেহেদি গোডাউনের ভেতরে ঢুকে ওদের গুলি করা শুরু করলো। তারা সবাই আড়ালে চলে গেল। রাফি মেহেদি আর বাঁধন খুলে দিল, আর আমার কোটটা গায়ে দিল, যেটা আমাকে গুলি করলে কিছুই হবে না। আমি ওদের গুলি করা শুরু করলাম। এক পর্যায়ে ওদের সব লোক গুলি খেয়ে মাটিতে কড়াকড়ি করতে শুরু করলাম।
তারপর আমি মন্ত্রী আর জোনায়েদের সামনে গিয়ে তাদের শ্যুট করা শুরু করি। মন্ত্রী আর জোনায়েদ গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খেতে খেতে মারা যায়। আমজাদ খান ভয়ে এক কোণায় লুকিয়ে পড়ে। আমি আমজাদ খানের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন আমজাদ খান বলল, রাসেল, আমাকে মারিস না। আমি তোর বাবা, আমি কথা দিচ্ছি আমি এরকম কাজ আর কখনো করব না। তুই এবারের মতো আমাকে ছেড়ে দে। তোকে আমি কখনোই মারতাম না। তুই যদি নিষ্পাপ ওই মেয়ের আব্বুকে না মারতি, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোকে বাঁচিয়ে রাখলে আবার অবৈধ ব্যবসা করবি। না রাসেল, আমি আর এসব কাজ করব না। আমি এই দেশ থেকে অনেক দূরে কোথাও চলে যাব। সেটা তো আমি কখনো করব না। আইনের আওতায় তুলে দিলে তোকে ফাঁসির রায় কার্যকর করবে, কিন্তু আমি তোকে আইনের আওতায় তুলে দিব না। তারে আমি নিজ হাতে মারুম। যেই না গুলি করতে যাব, ঠিক তখনই সালাউদ্দিন আঙ্কেল এসে আমার হাত থেকে গুলি ফেলে দিল। তখন তিনি বললেন, রাসেল, তুমি আইন নিজের হাতে তুলে নিও না। আদালত ওকে ফাঁসি রায় দিবি। না আঙ্কেল, তোরে আমি নিজ হাতে গুলি করে মারবো। আমি বলছি তুমি এমন কাজ করো না। তুমি ওকে আমার হাতে দিয়ে দাও। আমি কথা দিচ্ছি, ওকে ফাঁসির দড়িতে ঝুলাতে যা যা দরকার আমি তাই করব। আঙ্কেলের কথা শুনে আর কিছু বললাম না। আঙ্কেল আমজাদ খানকে নিয়ে গেল। তারপর আমরা সবাই বাসায় চলে আসলাম। এখন আমি বর্তমান ক্যাবিনেটে। আমার কাজ এবং দেশের মানুষের ভালোবাসা দেখে সরকার আমাকে এর ইমপ্লোড করলো। আমজাদ খানের ফাঁসি কার্যকর করা হয়েছে আর আমজাদ খানেরও ব্যবস্থা করা হয়েছে। আমি এখন একটা স্টেজে দাঁড়িয়ে বলতে লাগলাম, আমি কখনো ভাবি নাই আপনাদের এত ভালোবাসা পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আপনারা সব সময় আমার পাশে থাকবেন। বিপদে আপদে আমি সব সময় আপনাদের পাশে আছি। আরও কিছুক্ষণ কথা বলে সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর সবার সাথে বসে কফি খাচ্ছি। তখন পায়েলের আব্বু, তোর শ্বশুর বলতে হবে, বাবা, তখন তিনি বললেন, রাসেল, আমরা দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা দেওয়া দরকার। বাবা, আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে পায়েল বলল, আমি রাসেলকে বিয়ে করব না। ও যদি ওর আম্মুকে ফিরিয়ে আনে তাহলেই আমি এই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। কালকে সকলে দিনাজপুরে গিয়ে আম্মুকে নিয়ে আসবো। আমার কথা শুনে পায়েল সবার সামনে আমাকে জড়িয়ে ধরে। শ্বশুর শাশুড়ি বসে না থেকে রুমে চলে গেল। আমি পায়েলকে বললাম, এটা তুমি কি করলা? একটু লজ্জা শরম নাই? তোমার আব্বু আম্মু লজ্জায় রুমে চলে গেছে। তোমাকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? কিছুদিন পর তো তুমি আমার স্বামী হবে। এখন রুমে যাও, আমার হাতে কিছু কাজ আছে, আমাকে একটু কাজগুলো করতে দাও। পায়েল ঠিক আছে বলে রুমে চলে গেল। আমি বসে বসে হাতের কাজগুলো করতে লাগলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটা ধুমধাম করে হয়ে গেল। বিয়েতে সব ক্যাবিনেট পার্লামেন্ট এসেছে। আম্মুকে পরের দিন বাসায় নিয়ে এসেছি, সাথে মামা মামিকেও ক্ষমা করে দিয়েছি। বিয়েটা ঢাকায় একটা কমিউনিটি সেন্টারে হয়েছে। রাফি আর মেহেদি সব সময় আমার সাথে থাকে, আর আমার সবগুলো লোককে বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছি। রাফি আর মেহেদি আমাকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ভেতরে ঢুকে আমি তো অবাক। দেখি বিছানায় মা মেয়ে বসে গল্প করছে। আমাকে দেখে রাইসা বলল, আব্বু, তুমি এসেছো? আজকে আমি অনেক খুশি আমার মামুনিকে পেয়ে। ঠিক আছে মামুনি, এখন তুমি তোমার দাদির কাছে যাও। ও থাকলে সমস্যা কোথায়? আমি রাইসাকে যেতে দিব না। না আম্মু, আজকে তোমাদের সাথে আমি থাকবো না। আমি দাদির কাছে থাকবো। দাদি রুমে একা। ঠিক বলেছো মামুনি, তুমি তোমার দাদির কাছে যাও। রাইসা আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দরজা বন্ধ করে বিছানার কাছে গেলাম। তখন পায়েল বলল, এই বিছানায় তুমি উঠবে না, আগে তোমার পা ধরে সালাম করব। এই বলে পায়েল বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে আসলে তাকে বুকে জড়িয়ে নিলাম। তখন আমি বললাম, হ্যাঁ পাগলি, তোমার স্থান পায় না, তোমার স্থান আমার বুকে। এভাবে সারা জীবন আগলে রাখবে তো? কখনো ছেড়ে যাবে না তো? তুমি যদি আমার ছেড়ে যাও আমি তাহলে বাঁচবো না। আর একবার মরার কথা বললে মাথা ফাটিয়ে দিব। আমার এমন সুন্দরী বউ ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, এখন কথা না বলে অজু করে আসো, দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করব। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে অজু করে আসলাম। আমার সাথে পায়েলও অজু করে আসছে। দুইজনে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর পায়েলকে কোলে করে বিছানায় বসালাম। আমি পায়েলের শরীর থেকে গহনা খুলতে লাগলাম। আস্তে আস্তে দুজন দুজনকে হারিয়ে ফেললাম। দেশের কাজের জন্য দেশে এবং দেশের বাইরে ব্যস্ত আছি। পায়েল, আম্মু আর রাইসা সবসময় খেয়াল রাখে। খুব সুন্দরভাবেই চলছে আমাদের জীবনযাপন। রাইসাকে সবসময় আমার সিকিউরিটি গার্ড কিন্ডারগার্ডেনে নিয়ে যায়।
আর আমজাদ খানের ফাঁসি হয়ে গেছে, ওনাকে ঢাকার একটা কবরস্থানে দাফন করা হয়েছে। আম্মু প্রথমে ফাঁসির কথা শুনে মন খারাপ করে ফেলেছে, পরে তার কার্যকলাপের কথা শুনে সারা আফসোস করেনি। তারপর আম্মুর একটু মন খারাপ ছিল, আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। আমার মন খারাপ হয়নি, কিন্তু আমার যে মন খারাপ হয়নি সেটা না, আমারও হয়েছে, কিন্তু ওনাকে ওনার পাপের শাস্তি দিয়েছে। রাফি আর মেহেদির বিয়ে ঠিক হয়েছে, আগামী মাসের 10 তারিখ তাদের বিয়ে। আপনাদের সবার দাওয়াত থাকলো, সবাই কিন্তু চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।